করতে চাই, কোনটা বেটার? দ্বিতীয়টা। সেকেন্ডটা। দ্বিতীয়টা। ওকে, কেন? কারণ আপনারা তো কেউ রিক্রুটার না, আমার সিভিও দেখেননি, তারপরে কেন বললেন দ্বিতীয়টা বেটার? কারণ দ্বিতীয়টা হচ্ছে একটা কোম্পানি যেটা চাইবে, একটা প্রতিষ্ঠান যেটা চাইবে সেটা সম্পর্কে বলা। দ্বিতীয় এক্স্যাক্টলি, পারফেক্ট। আর দ্বিতীয় হ্যাঁ, আরেকজন কেউ শেয়ার করতে চাচ্ছিলেন, প্লিজ বলেন। দ্বিতীয় আপনার স্টেটমেন্টটা মানে প্রথমটা থেকে মোর ইনফরমেটিভ, যার জন্য। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আপনারা যদি একটু খেয়াল করেন, আমার দ্বিতীয় স্টেটমেন্টে আমি তিনটা জিনিসকে হাইলাইট করেছি। একটা হচ্ছে আমার স্কিল, আমি কি কি পারি কি পারি না, আমার অ্যাক্টিভিটিস কোথায় কোথায় ইনভলভ ছিলাম, আর একটা অ্যাচিভমেন্ট। লাইক এই অ্যাচিভমেন্টের জায়গায় আপনারা আরো অনেক কিছু অ্যাড করতে পারেন, যে আমি ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম, অ্যাওয়ার্ড পেয়েছি, অমুক জায়গায় অনেক অনেক অ্যাচিভমেন্ট অ্যাড করতে পারেন। আমি তো আমারটুকু সংক্ষিপ্তভাবে বলেছি। সো দ্যাট মিনস এখান থেকে কি দাঁড়ালো, আমরা কি শিখলাম, যে আপনি যখন আপনার নিজের পরিচয় বা সিভি তৈরি করবেন, তখন অবশ্যই আপনাকে আপনার স্কিল, অ্যাক্টিভিটিস আর অ্যাচিভমেন্টকে হাইলাইট করে আপনার স্কিলটাকে প্রেজেন্ট করতে হবে। এতে করে ইন্টারভিউয়ারের, কারণ কোনো কোম্পানি কিন্তু চ্যারিটি নিয়ে বসে নাই, তারা কোনো না কোনো ভাবে আপনার স্কিলটাকে ইউটিলাইজ করে রেভিনিউ জেনারেট করে সেই রেভিনিউ এর একটা পার্ট আপনাকে স্যালারি হিসেবে দিবে। সো এই জায়গায় আপনি ওই প্রতিষ্ঠানের জন্য কতটুকু বেনিফিটেড অ্যাড করতে পারবেন, বা আপনি ওই ক্লায়েন্টকে কতটুকু হেল্প করতে পারবেন আপনার কাজ দিয়ে, সেই জায়গাটাকে যত বেশি হাইলাইট এবং প্রেজেন্টেবল ওয়েতে নিজেকে উপস্থাপন করবেন, তত বেশি কিন্তু আপনার কাজের জায়গা বা সিকিউর হবে। বিষয়টা কি আমি বোঝাতে পেরেছি? জি আপু। বিষয়টা ওকে, গ্রেট। ওকে, গ্রেট। তাহলে এখন থেকে আপনাদের এই টেমপ্লেটটা তৈরি করবেন। এটা কিন্তু এমন না যে কোর্স শেষে একটা ইন্টারভিউর কল পেয়েছেন বা ক্লায়েন্ট জেনারেট করতে যাচ্ছেন তখন বিষয়গুলো থিঙ্ক করবেন। বিষয়গুলো আপনাদের এই সেশনটার উদ্দেশ্যই হচ্ছে আপনারা যেন শুরু থেকে আপনাদের সফট স্কিলের প্রতি ফোকাসড হন এবং সফট স্কিলগুলো নিয়ে চর্চার মধ্যে থাকেন। লাইক ইন্ট্রোডিউস ইউর সেলফ অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। আপনাকে এই টেমপ্লেটটা কিন্তু আগে থেকে চিন্তা করতে হবে যে আপনি কোন কোন বিষয়গুলোকে হাইলাইট করে আপনার রিক্রুটারের সামনে উপস্থাপন করবেন। প্লাস আমরা আমাদের সিপিডি ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্ট থেকে কিন্তু আপনাদের দুটো সেশনে ক্লাস নিয়ে থাকি। যখন আপনাদের 10 থেকে 30% ক্লাস হয়ে যায়, তখন আমরা হচ্ছে ফেজ 1-এ, লাইক আজকের সেশনটা, যেখানে আমরা সফট স্কিল নিয়ে এবং সিপিটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। আর যখন আপনাদের 80% ক্লাস কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আমরা ফেজ 2-এ আপনাদের প্রফেশনাল রিজিউম রাইটিং এর উপরে সেশন নিব। লাইক আপনাদের সিভি আর নর্মাল যারা অনার্স মাস্টার্স করেছে তাদের সিভির মধ্যে তো একটা ডিফারেন্স আছে, আছে না? জি আছে আপু। তো। কারণ আপনাদের সিভিটা অ্যাজ এ টেকনিক্যাল পারসন হিসেবে আপনাদের কাজের লিঙ্কগুলো কিন্তু আপনাদের সিভিতে অ্যাড করে দিতে হয় হাইপার লিঙ্ক হয়ে। তো ওই জায়গায় কিভাবে আপনারা হাইলাইট করবেন, কিভাবে প্লেস করবেন, এগুলো নিয়ে অবশ্যই আপনাদেরকে একটু স্কিল পারসনের ইনসাইট জানা উচিত। তো সেই জায়গা থেকে আমরা ফেজ 2-তে আপনাদের প্রফেশনাল রিজিউম রাইটিং এর উপরে সেশন নিয়ে থাকি। ওকে, সো এখন আসেন হচ্ছে এখন আপনারা কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন? দেখতে হ্যাঁ দেখতে পাচ্ছেন? পাচ্ছি। হ্যাঁ দেখতে আচ্ছা, পাচ্ছি। প্রশ্ন বুঝে উত্তর করবেন। আপনার স্ক্রিনে অ্যাকচুয়ালি কি দেখতে পাচ্ছেন? দুইটা মই। ওকে, গ্রেট। আর কোনো কিছু বলতে হবে না। আমরা জাস্ট দুটো মই দেখতে পাচ্ছি, যে মই দুটোর স্টার্টিং পয়েন্টও এক, এন্ডিং পয়েন্টও এক। বাট দ্য থিং ইজ, একটা মই একজন টপে রিচ করেছে এবং আরেকজন জার্নি স্টার্ট করতে পারেনি, মানে প্রথম স্টেপটাই দিতে পারেনি, রাইট? জি। এটা একটা মেটাফোর বেসিক্যালি। এই মেটাফোর দিয়ে আমরা একটা লাইফ লেসন শেয়ার করব। বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যখন টেক ইন্ডে কাজ করতে আসি, টেক ইন্ডে কাজ করার আসার আগে আহ, আমাদের একটা থাকে, যে লাইক টেক মানেই হচ্ছে ডলার আর ডলার। ওকে, টেক মানে হচ্ছে ডলার আর ডলার। টেক ইন্ডে যাব মানে আজকে কাজ করব টেকনিক্যাল ইন্ডে, কালকে একটা কোর্স কমপ্লিট করব, কালকে বাসায় ফিরবো এবং পরশু বস্তায় বস্তায় ডলার ইনকাম করব। কিন্তু বিষয়টা কি আসলে এত ইজি? বলেন তো। না না। আপু। কারণ আপনারা আজকে যে কাজটা করতে 1 ঘন্টা সময় লাগছে, ডে বাই ডে টাইম ডিউরেশনটা কি কমে আসবে না? হ্যাঁ। কারণ আজকে আপনার একটা কাজ করতে 1 ঘন্টা লাগছে বা 3 ঘন্টা লাগছে, কিন্তু যখন আজ থেকে 6 মাস পরে সেম কাজটা করতে কিন্তু হয়তো আপনার 20 মিনিট টাইম লাগবে। সো যখন আপনি পার ডেতে কাজের পরিমাণ বাড়িয়ে দিবেন, তখন তো কাজের সংখ্যাও বেড়ে যাবে। সো তো কাজের সংখ্যা বেড়ে গেলে কাজের পেমেন্টও বেড়ে যাবে। তখন কিন্তু ইনকামটা একটা স্টেবল লিমিটে আসবে, রাইট? যেমন নতুন একটা এলাকায় শিফট করলে কিংবা নতুন একটা জবে জয়েন করলে আমাদের সেট হইতে টাইম লাগে না? ধরেন যে নতুন এলাকায় শিফট করছি, বাসা চেঞ্জ করেছি, বা নতুন এলাকায় শিফট করেছি, ভালো মাছ মুরগি কোথায় পাওয়া যায় আমরা কি জানি? না। বাট তাই বলে কি না খেয়ে থাকি?
না। হাতের কাছে যা পাই সেটাই নেই, রাইট? তারপরে আস্তে ধীরে খুঁজে বের করি কোথায় ভালোটা পাওয়া যায়, তাই তো? তো টেক ইন্ডেও তাই, আমাদের কাজের জায়গায় অবশ্যই আমাদেরকে একটা টার্গেট ফিক্স করতে হবে, লাইক উইদিন 1 ইয়ার 2 ইয়ার আমি নিজেকে কোথায় দেখতে চাই, এবং এই টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য আমাদেরকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। এখন এই স্টেপ বাই স্টেপ আগাতে যে আপনি যদি মনে করেন এই যে বাম পাশে ডান পাশের ভদ্রলোকের মতো, বাবা আমি তো অনেক টাকা ইনভেস্ট করে কোর্স করছি, আমি তো হচ্ছে 1,000 2,000 ডলার ছাড়া কোনো কাজই করব না, ইজ ইট এ ওয়াইজ ডিসিশন ফর ইউ যে এই ডিসিশনটা নেওয়া কি আপনার জন্য ওয়াইজ হবে? না। এই জায়গায় না। অবশ্যই আপনাকে টেকনিক্যাল হতে হবে, আপনাকে কাজের জায়গায় লজিক্যাল হইতে হবে, যে আপনি একটা টার্গেট ফিক্স করেন উইদিন 1 ইয়ার আপনি নিজেকে কোথায় দেখতে চান, এবং এই টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য স্টেপ বাই স্টেপ আগান। যখন আপনি ছোট ছোট পায়ে লাইক $1 $2 $3 কাজ করবেন, তখনই কিন্তু একটা সময় যে $1,000 ইনকাম করা কিন্তু আপনার জন্য কঠিন কিছু হয়ে যাবে না। আর যদি এই মহান স্যারের মতো ডান পাশের ভদ্রলোকের মতো যদি মনে করেন যে না একবারে $1,000 ইনকাম করবেন, সেই জন্য জার্নি স্টার্ট করেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের রিস্ক ফ্যাক্টরটাও বেড়ে যাবে। ফাইন্যান্সে আমাদের একটা থিওরি আছে, পোর্টফোলিও থিওরি, যেখানে বলে ডু নট পুট ইউর এগস ইন অল বাস্কেট। লাইক আপনি আপনার হাতে $5,000 ইনভেস্টমেন্ট আছে, আপনার 5টা পুকুর আছে, আপনি কি 5টা পুকুরে একসাথে মাছ ছাড়বেন, নাকি হচ্ছে 1,000 1,000 করে 5টা পুকুরে ছাড়বেন? বলেন তো কোনটা ছাড়া ওয়াইজ হবে? 5টা পুকুরে 1,000 1,000 করেই ছাড়বো। এক্স্যাক্টলি, কারণ কি, কারণ তাহলে একটা পুকুর থেকে যদি কোনো কারণে লস হয় বাকিগুলো দিয়ে সেটা মেকআপ হয়ে যাবে। সেম লাইক দ্যাট আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে অবশ্যই একটা টার্গেট ফিক্স করবেন এবং এই টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য স্টেপ বাই স্টেপ আগাবেন। এবং এই আগাতে গিয়ে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি টার্গেটটা কি করেছেন এবং সেই অনুযায়ী কাজ করছেন কিনা, সেই অনুযায়ী অ্যাজ এক্সপেক্টেড বেনিফিট পাচ্ছেন কিনা। তো এই জায়গায় আমি আপনাদের সবাইকে সাজেস্ট করবো, ইনিশিয়ালি কোর্সটা কমপ্লিট করার পরে, এখন তো আপনারা কোর্সের কাজগুলো সব অ্যাসাইনমেন্ট বেসিসে শিখছেন, কিন্তু যখন আপনি কোর্সটা একদম পারফেক্ট হয়ে যাবে তখন কিন্তু মার্কেট প্লেসে শর্টেস্ট সময়ে কাজ করে ইনকাম জেনারেট করা অনেক বেশি ইজি হবে। সো এই জায়গায় অবশ্যই আপনি শুরুতে কাজে একটা জবে জয়েন করার চেষ্টা করবেন। জবে জয়েন করলে হবে কাজগুলো শার্প হয়ে যাবে এবং ইন দ্যাট টাইম আপনি মার্কেট প্লেসে কাজ করতে থাকবেন, খুঁজতে থাকবেন, ক্লায়েন্ট জেনারেট করা এবং ক্লায়েন্ট হোল্ড করা শিখতে থাকবেন। তাহলে হবে কি, এরপরে আপনি ডিসিশন নেন আপনি জব করবেন না ফ্রিল্যান্সিং ইন্ডে কাজ করবেন, যেটা বেটার মনে হয়। বাট ইনিশিয়ালি আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটা জবে জয়েন করে কাজগুলোকে শার্প করে নেওয়া। বিষয়টা কি বোঝাতে পেরেছি? বিষয়টা কি বোঝাতে পেরেছি? হ্যাঁ আপু, হ্যাঁ আপু। বুঝা গেছে। ওকে, ওকে গ্রেট। এখন আসেন সিপিডি নিয়ে, যেটা বললাম যে ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্টে আপনারা যে স্কিল ডেভেলপমেন্ট কোর্সের সাথে এখানে আজকের সেশনটা কেন করছেন? আজকের সেশনটা করার উদ্দেশ্য হচ্ছে আমি কিছু সফট স্কিল নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের ক্লায়েন্ট জেনারেট বা জবে কাজ করতে গেলে অনেক বেশি দরকার হবে। তো তার আগে আমি একটু ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে বলে নিতে চাই যে ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্টে বেসিক্যালি কি করা হয়, কারণ আমাদের ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্টের সার্ভিসগুলোই হচ্ছে আপনাদের জন্য। সো আপনারা যদি এগুলো না জানেন সেক্ষেত্রে তো সার্ভিসগুলো অ্যাভেল করতে পারবেন না। সো আমাদের ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্টের কাজ হচ্ছে শুরুতে আমাদের ক্যারিয়ার, লাইক আপনারা যখন এই কোর্সে এনরোল করেছেন আপনাদের জব দিয়ে দেওয়া হবে, এমন কমিটমেন্ট কেউ কেউ করেছে? কেউ করেছে? না। কিন্তু আপনাদের জবের জন্য বেস্ট সাপোর্ট করা হবে এমন তো বলেছে, রাইট? জি। ওকে গ্রেট। আমরা আপনাদের জবের সাপোর্টের জন্য বেসিক্যালি ইকোনমিক টপ নচ অর্গানাইজেশন এবং আমাদের স্কিল ক্যান্ডিডেট আপনাদের মধ্যে অ্যাজ এ ব্রিজ হিসেবে কাজ করি। যেমন আমাদের ইকোনমিক টপ নচ অর্গানাইজেশন টেক এন্ডের কোনো লোক চাইলে আপনাদেরকে ইজিলি প্লেস করা আমাদের জন্য যেমন ইজি, তেমনি ওরাও আমাদের কাছ থেকে একটা বেটার এমপ্লয় পায়। দুইটার মধ্যে দুইটা সেক্টরের মধ্যে, লাইক ইকোনমিক টপ নচ অর্গানাইজেশন এবং আমাদের স্কিল এমপ্লয়, এই দুইটা মাধ্যমের মধ্যে আমরা ব্রিজ বা মিডিয়েটর হিসেবে কাজ করি, যাতে আপনাদের অ্যালাইনমেন্ট করা অনেক বেশি ইজি হয়। যেমন আমি ধরেন যে আপনার সিভি চ্যানেলে অ্যাজ এ ডিজিটাল মার্কেটারের জন্য পাঠিয়েছেন, আপনি নিজে ইন্ডিভিজুয়ালি একটা সিভি পাঠিয়েছেন, দুটোর মধ্যে ডিফারেন্স আছে না? লাইক আমি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্ট থেকে যখন আপনার সিভি চ্যানেল আই পাঠায় তখন কিন্তু ওটা ডিরেক্ট চ্যানেল আইয়ের এইচআর এর টেবিলে যায়, আর আপনার সিভি হয়তো সিভি বক্সে যায়, রাইট? তো এই জি জি। জায়গায় আমরা কিন্তু আপনাদের জব প্লেসমেন্টের জন্য কমিটেড না হইলেও এভরি মান্থে মোর দ্যান 70+ জব প্লেসমেন্ট করছি এবং ইকোনমিক টপ নচ 700+ অর্গানাইজেশনের সাথে আমরা অ্যালাইন্ড হয়ে এমইউ সাইন কিংবা কোলাবোরেশনের মাধ্যমে আপনাদের প্লেসমেন্ট করার ট্রাই করছি। তো এই জায়গায় আপনি কোথাও নিজে ইন্ডিভিজুয়ালি সিভি দিয়ে ইন্টারভিউ এর জন্য গিয়েছেন, আর আমি কোথাও আপনার সিভি সেন্ড করেছি, দুটোর মধ্যে তো পার্থক্য আছে। আপনি হয়তো সিভি ড্রপ করার পর ইন্ডিভিজুয়ালি যদি সিভি ড্রপ করে কোথাও ইন্টারভিউ দিতে যান, সেখানে ইয়ো হানি সিং এর মতো জিগজ্যাগ শার্ট কিংবা পায়ে চটি স্যান্ডেল পরে জিন্সের প্যান্ট পরে গেলে কিন্তু আমি আপনাকে জাজ করতে পারবো না, কিছু বলতে পারবো না। বাট
ক্রিয়েটিভ থেকে আমি আপনার কোথাও সিভি পাঠিয়েছি আর আপনি এই ধরনের অ্যাপিয়ারেন্স নিয়ে গেলে তখন কিন্তু জাজ সবাই ক্রিয়েটিভকেই করবে যে ক্রিয়েটিভ কি শেখায়, রাইট? তো এই জায়গায় আপনাদেরকে অ্যালাইন করা প্লাস আপনারা যাতে প্রেজেন্টেবল ওয়েতে বেটার ওয়েতে সেশনে যেতে পারেন, সেক্ষেত্রে ক্যারিয়ার গ্রুমিং এর জন্য আমরা আপনাদেরকে হাইয়েস্ট ট্রেন করে থাকি। এর পার্ট হিসেবে আমরা মক ইন্টারভিউ সেশন, ওয়ার্কশপ এসবের মাধ্যমে ইন্টারভিউ এটিকেটের বিষয়ে আমরা আপনাকে এনলাইট করতে শেখাই, আমাদের করে থাকি। এছাড়াও আপনাদের সিভি নিয়ে আমরা যে বিভিন্ন কোম্পানিতে পাঠাই, অবশ্যই আপনার কনসেন্ট নিয়ে পাঠাই যে আপনি ইন্টারেস্টেড কিনা এটা জেনে পাঠাই। এবং আপনার সিভি আমি শুধুমাত্র একবারই কোনো কোম্পানিতে প্লেস করি না, আপনার সিভি আপনার কনসেন্ট নিয়ে আমরা 10 বার না 20 বার ট্রাই করি। ইভেন আজ থেকে 5 বছর পরেও যদি আপনার মনে হয় যে আপনার সিভি নিয়ে সিপিডি ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্ট কাজ করুক, সেক্ষেত্রেও আমরা আপনার সিভি নিয়ে কাজ করতে অ্যালাইন। বিষয়টা কি বোঝাতে পেরেছি? এছাড়াও আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আপু। ম্যাম আছি, শুনতে পাচ্ছি। কন্টিনিউ করেন। আচ্ছা, একটু প্লিজ রেসপন্স করবেন, রাইট? লাইক এটা একটা সফট স্কিল বেস সেশন, সো ইন্টারঅ্যাক্ট করলে এঙ্গেজ হবে। সো এই জায়গায় আমরা এছাড়াও স্টুডেন্ট ফোরামের আন্ডারে আমাদের 4টা ক্লাব আছে, যে ক্লাবগুলোর কাজই হচ্ছে আপনাদের কমিউনিকেশন, লিডারশিপ, নেটওয়ার্কিং এবং টিম ওয়ার্কিং অ্যাবিলিটিকে ইনহ্যান্স করার জন্য। হ্যাঁ, সো এই ক্লাবগুলোতে আমরা ইনিশিয়েট করেছি যাতে আপনারা এইসব ক্লাবে জয়েন করে আপনাদের কমিউনিকেশন, নেটওয়ার্কিং স্কিলকে ডেভেলপ করতে পারেন। সো এই ক্লাবগুলোতে জয়েন করতে হলে কিন্তু আপনাদের কোনো পেমেন্ট কিংবা পার্টিকুলার একটা টাইমের জন্য থাকতে পারবেন এরকম না। ক্লাবগুলোতে জয়েন করতে পারেন আপনারা একটা গুগল ফর্ম ফিল আপ করে, একটা মেম্বার একবার না লাইক আপনি এরা 4টা ক্লাবই জয়েন করতে পারেন এবং এটার ক্লাবের ফ্যাসিলিটিস এনজয় করার জন্য লাইফ টাইম অ্যাভেলেবিলিটি থাকে। শুধুমাত্র যারা কোর মেম্বার হয় তাদের জন্য একটা পার্টিকুলার টাইম ডিউরেশন থাকে। সো এই ক্লাবগুলোতে জয়েন করতে হলে যে নাচ গান জানতে হবে বিষয়টা এরকম না, আপনারা জানতে চান টিমে কিভাবে কাজ করতে হয় সেগুলো সম্পর্কে শিখতে চান, এর জন্য আপনারা যে কেউই ক্লাবে জয়েন হতে পারবেন। সো ক্লাবে জয়েন করতে হলে একটা গুগল ফর্ম ফিল আপ করতে হয়, আমি আপনাদেরকে একটা কন্ট্যাক্ট পার্সনের নাম্বার দিয়ে দেবো, আপনারা তার সাথে অ্যালাইন হলে কিংবা আমাদের স্টুডেন্ট ফোরামের পেজ আছে, এখান থেকে যে কোনো জায়গায় কমেন্ট করলেই হবে যে আমি ক্লাবে জয়েন করতে চাই, আপনাকে গুগল ফর্মটা শেয়ার করে দিবে। ক্লিয়ার? সো আমি এক্সপেক্ট করবো আপনারা সবাই ক্লাবে জয়েন করবেন, অ্যাটলিস্ট সিভিতে লেখার জন্য হইলেও ক্লাবগুলোতে জয়েন করবেন। এরপরে আসেন রিজিউম মেকিং। শুরুতেই বলেছিলাম আমাদের নর্মাল সিভি এবং টেক সিভি দুটোর মধ্যে পার্থক্য আছে। সো আমরা বেসিক্যালি আপনাদের টেক সিভির কন্টেন্ট বা টেক সিভি গুলো কেমন হওয়া উচিত এগুলো নিয়ে আপনাদের সাথে ফেজ 2-তে আপনাদের যখন 80% ক্লাস কমপ্লিট হয়ে যায় তখন নেওয়ার চেষ্টা করি। এছাড়া আসেন গভর্নমেন্ট অ্যাফিলিয়েশনটা কি, যে আপনারা যদি এখানকার সার্টিফিকেশনের বাইরেও আরো প্রফেশনাল ইন্ডে কোনো সার্টিফিকেশন নিতে চান আপনাদের স্কিলের উপরে, সেক্ষেত্রে আমরা এনএসডির আন্ডারে, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে সিবিটি এর এক্সাম দিতে পারেন। সো এই এক্সামটা দেওয়ার জন্য কিন্তু বাইরে কোথাও যেতে হয় না, আমাদের ক্রিয়েটিভ থেকে এই এক্সামটা নেওয়ার ব্যবস্থা করা হয়। শুধুমাত্র যখন আপনি ইলিজিবল হবেন এক্সামটার জন্য আমাদের কনসার্ন ডিপার্টমেন্ট আছে, আপনারা মেন্টরের সাথে একটু কমিউনিকেট করবেন। মেন্টর যদি আপনাকে ইলিজিবল মনে করে সে অবশ্যই আপনাকে এনএসডির এক্সামের টিমের সাথে অ্যালাইন করে দিবে। বুঝাতে পেরেছি? এরপরে আসেন সিআইটি অ্যালামনাই হচ্ছে আমাদের একটা ফেসবুক গ্রুপ। ধরেন আপনি অনেক ভালো কাজ জানেন, অনেক ভালো, আপনার এখানে কি ডিজিটাল মার্কেটিং এর স্টুডেন্ট না সবাই? আমরা ডিজিটাল না, আমরা হচ্ছে যে এসইও। আচ্ছা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, রাইট? হ্যাঁ হ্যাঁ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের স্টুডেন্ট হিসেবে ধরেন আপনি অনেক ভালো কাজ জানেন, ধরলাম এটা ডিজিটাল মার্কেটিং বলার সুবিধার্থে, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং এর স্টুডেন্ট। সো আপনি অনেক ভালো কাজ জানেন, বাসায় বসে আছেন, হাইয়েস্ট কয়টা কাজ পাবেন? একটা বা একটাও না, রাইট? কারণ আপনি যে কাজ জানেন এটা তো কেউ জানে না। সো আপনাকে অবশ্যই যত বেশি কাজের পরিমাণ বাড়াতে চান, আর যত বেশি কাজের পরিমাণ বাড়াবেন তত বেশি আপনার ইনকাম জেনারেট হবে। সো তত বেশি কাজের পরিমাণ বাড়াতে হলে অবশ্যই আপনাকে মানুষের সাথে কানেকশন বাড়াইতে হবে। সিআইটি অ্যালামনাই আমাদের একটা ফেসবুক গ্রুপ, যেখানে হচ্ছে 19,000 না, এখানে অ্যাকচুয়ালি 20,000 প্লাস 21,000 প্লাস মানুষ আছে যারা সবাই হচ্ছে সিআইটির স্টুডেন্ট, সিআইটির অ্যালামনাই এবং যারা অনেক অনেক ভালো ভালো পর্যায়ে আছে। সো আপনারা এই গ্রুপে জয়েন হবেন সবাই, একটা সিআইটি স্টুডেন্টের জন্য ওপেন গ্রুপ। সো এই জায়গায় যত বেশি আপনারা কানেক্টেড হবেন, নিজেদের সম্পর্কে ব্র্যান্ডিং করতে পারবেন, তত বেশি কিন্তু আপনাদের জন্য কাজের সুযোগ সৃষ্টি হবে, রাইট? দেখেন আমি একটা কথা বলি, লাইফের একটা পর্যায় পর্যন্ত কিন্তু নিজের ব্র্যান্ডিং নিজেকে করতে হয়। আপনি একটা পর্যায়ে চলে যাবেন, অন্য কেউ আপনার ব্র্যান্ডিং করে যাবে। ধরেন আপনাদেরকে যদি আমি কোশ্চেন করি আপনারা কোথা থেকে এসইওর কোর্স কমপ্লিট করেছেন, আপনাদের উত্তর কি হবে বলেন তো? ক্রিয়েটিভ ক্রিয়েটিভ আইটি। আইটি সবার ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, রাইট? জি।
বাট আমি যদি এটাকে বলি সাউথ এশিয়ার বেস্ট আইটি ট্রেনিং ইনস্টিটিউট ক্রিয়েটিভ থেকে আমি আমার ডিজিটাল মার্কেটিং এ এসইও কোর্স কমপ্লিট করেছি, এটা কেমন শোনায়? আর একটু সুন্দর শোনায়। এক্স্যাক্টলি, ইট সাউন্ড গুড। কারণ সাউথ এশিয়ার বেস্ট আপনার হচ্ছে যে যেই জায়গায় কাজ করবেন, লাইক আপনি যে ফ্রিল্যান্সিং ইন্ডে কাজ করবেন, আপনার একটা টার্গেট মার্কেট আছে না? মার্কেটটা কোথায় বলেন তো? সাউথ এশিয়ার মধ্যে। সাউথ না, এশিয়ার মধ্যে, বা এটা ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং। মার্কেট? ইন্টারন্যাশনাল। ফ্রিল্যান্সিং তো একটা মাধ্যম, ফ্রিল্যান্সিং হচ্ছে মাধ্যম, আপনার টার্গেট মার্কেট হচ্ছে ইন্টারন্যাশনাল। সো ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি যে কাজ করতে চান, আপনার কি করতে হবে? আপনার টার্গেট অডিয়েন্সটার জন্য ওইভাবে প্রিপেয়ার্ড হইতে হবে। সো ওইখানে শুধু ক্রিয়েটিভ আর সাউথ এশিয়ার বেস্ট আইটি ট্রেনিং ইনস্টিটিউট, দুইটার মধ্যে তো পার্থক্য আছে। তো অবশ্যই আপনাকে নিজের ব্র্যান্ডিং নিজেকে করতে হবে। আপনার লাইফে এমন মোটো থাকতে হবে যে আপনার অ্যাজ এ টেক গাই, টেকনিক্যাল গাই হিসেবে কোথাও যদি কোনো নিজেকে প্রেজেন্ট করার সুযোগ হয়, আপনি এমন ভাবে প্রেজেন্ট করবেন যেন ওই ব্যক্তির আজ থেকে 2 বছর পরেও যদি টেক ইন্ডে কোনো সাপোর্ট দরকার হয়, সে যেন আপনাকে খুঁজে। বোঝাতে পেরেছি? আপনার অ্যাপিয়ারেন্সটা এমন হতে হবে। আর অবশ্যই নিজের ব্র্যান্ডিং নিজেকে করতে হবে। ব্র্যান্ডিং আর মার্কেটিং এর মধ্যে পার্থক্য বুঝেন? ব্র্যান্ডিং আর মার্কেটিং এর মধ্যে পার্থক্য বুঝেন? না না, আপু। এটা না। ব্র্যান্ডিং হচ্ছে আমি যে কাজগুলো পারি বা আমার যে গুণ আছে, আমার যা কিছু আছে, এগুলো উপস্থাপন করা হচ্ছে ব্র্যান্ডিং। আর মার্কেটিং হচ্ছে প্রচার করা, লাইক অমুক করেছি, তমুক করেছি, অমুকের সাথে তমুক ফ্রি। এটা হচ্ছে মার্কেটিং। সো মার্কেটিং এর থেকে ব্র্যান্ডিং এ বেশি ফোকাস হবেন, যে আমি এই জানি, আমার এই স্কিল আছে, এই জায়গায় আমি এফোর্ট দিতে পারি, এইটা তুমি আমার কাছ থেকে ফ্যাসিলিটিস পেতে পারো। বুঝাতে পারেন? নট লাইক যে তুমি এটা নাও, এটার জন্য তোমার উপকার হবে, বরং আমার এটা আছে, তুমি নিতে পারো, দ্যাট ওয়ে। বুঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি? আপনারা কি বুঝতে পেরেছেন বিষয়টা? জি আপু। জি আপু। ওকে, গ্রেট। এখন আসেন হার্ড স্কিল জি সফট আপু। স্কিল। ক্লাসের শুরুতে আমি হার্ড স্কিল সফট স্কিল নিয়ে বলছিলাম, আপনাদের কি কোনো আইডিয়া আছে হার্ড স্কিল কি সফট স্কিল কি? না আপু। হার্ড স্কিল সফট স্কিল কারো কোনো আইডিয়া নাই? ওকে, ফাইন। হার্ড স্কিলটা কি? হার্ড স্কিলটা হচ্ছে টিচেবল টেকনিক্যাল স্কিল, যেটা আমাদের জবকে স্পেসিফিক করে। লাইক আপনাদের এসইও, আমার ফাইন্যান্স, বাংলা, ইংলিশ, উর্দু, ফার্সি, এই যে সাবজেক্ট ওয়াইজ যে নলেজটা থাকে, সেটা হচ্ছে হার্ড স্কিল। ক্লিয়ার? ক্লিয়ার? জি আপু। ক্লিয়ার ক্লিয়ার। আর এই যে আমরা কথা বলছি, আমি প্রেজেন্টেশন দিচ্ছি, আপনারা কমিউনিকেশন করছেন, নেটওয়ার্কিং, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, এগুলো হচ্ছে মানে সোশ্যালি আমরা যত বেশি মানুষের সাথে যে এলিমেন্ট গুলো দিয়ে কানেক্ট হই, সেগুলো হচ্ছে সফট স্কিল। কিভাবে আরেকটু ক্লিয়ার করি, আমি একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করি। যেমন ওকে ম্যাম। ধরেন আমাদের, ওকে, আমাদের এখান থেকে একজন, আমরা কতজন পার্টিসিপেন্ট আছে? 8 জন বা 10 জন? জি। আচ্ছা, এর মধ্যে থেকে একজন নাম বলেন তো, নাম বলেন একজনের। মিম। মিম। আচ্ছা, মিম। আচ্ছা, আমাদের একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, মিম আমাদের টিমের টিম লিডার। হ্যাঁ, মিম আমাদের টিমের টিম লিডার। সে একটা বড় অ্যামাউন্টের কাজ পেয়েছে কানাডার, যেটা উইদিন 3 ডেজ সাবমিট করতে হবে। আমরা ধরেন 8 জনের একটা টিম, 8 জন টিমের মধ্যে 4 জনের মধ্যে ইন্টারনাল ঝামেলা হয়ে 3 দিন অফিসে আসে না, বাকি 2 জনের জ্বর। হ্যাঁ, বাকি একজনের জ্বর, সেও অফিসে আসে না। এখন মিমের তো ডেডলাইন আছে যে লাইক 3 দিনের মধ্যে এই কাজটা সাবমিট করতে হবে। মিম কি এই সমস্যাটা বা এই সিচুয়েশনটা তার ডিজিটাল মার্কেটিং এর স্কিল দিয়ে সলভ করতে পারবে? পারবে? হ্যাঁ অথবা না? চেষ্টা করতে হবে। পারবে না। বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং স্কিল দিয়ে তো পারবেন না। ডিজিটাল মার্কেটিং এর স্কিল দিয়ে পারবেন? এসইও দিয়ে পারবেন? পারবেন? এই যে সিচুয়েশনটা যেটা আমি না। বললাম, 2 জনের জ্বর, আসে না অফিসে, বাকি 3 জনের মধ্যে গন্ডগোল, এই সিচুয়েশন তো ডিজিটাল মার্কেটিং স্কিল দিয়ে সলভ 3 করতে দিনের পারবেন না। মধ্যে যদি না, কাজ সলভ করতে হলে 3 কি দিনের করতে কথা হবে? বলিনি। কি করতে হবে? প্রথমে কি করতে হবে? যাদের মধ্যে কনফ্লিক্ট হয়েছে তাদেরকে অফিসে আনতে হবে, কারণ এটা তো টিম হুম। ওয়ার্ক, বড় অ্যামাউন্টের কাজ, এমন না যে আপনি একা করে পারবেন। সো ডেডলাইনও আছে। সো প্রথমে কি করতে হবে? যাদের মধ্যে গ্যাঞ্জাম হয়েছে তাদের কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করতে হবে। তারপরে যে জ্বরে আসছে, জ্বরের জন্য যে আসেনি, তার কাজটাকে অন্যদের মধ্যে ভাগ করে দিতে হবে। এখন ভাগ করে দিলে একজনের কাজ আরেকজনকে দিলে কি করতে চাইবে? না। করতে না। চাইবে না। তখন কি করতে হবে? তাদের মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স বা কমিউনিকেশন স্কিল দিয়ে একটা বন্ড ক্রিয়েট করতে হবে, রাইট? ওনারশিপ আনতে হবে। ওনারশিপ আনার পরে কি প্রপার টিম ওয়ার্ক মেনটেন করে, টাইমের মধ্যে টাইম ম্যানেজমেন্ট করে, ইউনিটি ওয়েতে টিম ওয়ার্কের মাধ্যমে কাজটাকে কমপ্লিট করে প্রপার টাইমে সাবমিট করে পেমেন্ট কালেক্ট করতে হবে, রাইট? হ্যাঁ। তো এই ওভারঅল সিচুয়েশনটাকে আমরা যদি একটু সামারাইজ করি, তাহলে কয়টা এলিমেন্টের ব্যবহার আমরা করেছি এখানে? দেখেন 5টা। প্রথমে কি করছি? কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করছি, তারপর ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে, ক্রিয়েটিভ থিঙ্কিং দিয়ে টিমের মধ্যে একটা বন্ড ক্রিয়েট করেছি, তারপরে সেই বন্ড থেকে কি করছি? টাইম ম্যানেজমেন্ট করে কাজটা কমপ্লিট করে সাবমিট করছি। এই যে ওভারঅল সিচুয়েশনটা মিম নিজের কন্ট্রোলে নিল, এটা কোন স্কিল দিয়ে? এটা কি হার্ড স্কিল, লাইক ওর ডিজিটাল মার্কেটিং এর স্কিল দিয়ে, না সফট স্কিল দিয়ে?
সফট স্কিল। এক্স্যাক্টলি। সো এই প্রত্যেকটা ইচ এলিমেন্টই হচ্ছে সফট স্কিল। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, তাহলে সফট স্কিল নিয়ে আর কোনো কনফিউশন আছে? না আছে? না এখানে না না। একটা ডেটা দেখায়, এখানে একটা ডেটা দেখায়। ডেটাটা কি দেখেন? অ্যাকচুয়ালি আমাদের কাজের জায়গায় একটা জব পাওয়ার জন্য বা লাইফে সাকসেস হওয়ার জন্য আপনার হার্ড স্কিল, লাইক আপনার টেকনিক্যাল যে স্কিলটা যতটা ইম্পর্টেন্ট, ধরি যদি এটাকে আমি পার্সেন্টেজে কনভার্ট করি, তাহলে আমার সাকসেস হওয়ার জন্য আমার টেকনিক্যাল স্কিলের গুরুত্ব হচ্ছে 15%। আর আমার এটাকে যেমন আমার প্রেজেন্টেশন, নেটওয়ার্কিং, কমিউনিকেশনের মাধ্যমে এটা অন্যদের মাধ্যমে সামনে উপস্থাপন করে সেল করার যে স্কিলটা লাইক সফট স্কিল, এটার গুরুত্ব হচ্ছে 85%। বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি? জি হ্যাঁ আপু। এটা এটা কিন্তু আমার গবেষণা না, এটা হার্ভার্ড রিসার্চের গবেষণা, যেখানে এখানে রেড মার্ক দিয়ে দেখানো হয়েছে সফট স্কিল এবং অরেঞ্জ মার্ক দিয়ে দেখানো হয়েছে টেকনিক্যাল স্কিল, যেখানে আমরা বুঝতে পারি যে একটা জব পাওয়ার জন্য একটা পার্সনের সাকসেস রেট 85% ডিপেন্ড করে তার সফট স্কিলের উপরে এবং মাত্র 15% ডিপেন্ড করে তার হার্ড স্কিলের উপরে। এখন আপনারা বলতে পারেন তাহলে কি আমরা হার্ড স্কিল শিখবো না? বেসিক্যালি হার্ড স্কিলটা শিখেই তো এটা আমাদের কমিউনিকেশন, নেটওয়ার্ক, প্রেজেন্টেশন দিয়ে সেল করব, রাইট? জি। তো অবশ্যই আমরা দুটোকে মিক্স করে ইকুয়ালি গুরুত্ব দিয়ে সফট স্কিলে ফোকাস হবো। সবচেয়ে বেশি সফট স্কিল কোন সেক্টরে দরকার হয় জানেন? আইটি সেক্টরে। এক্স্যাক্টলি, সবচেয়ে বেশি সফট স্কিল দরকার হয় আইটি সেক্টরে। কিভাবে? একটা উদাহরণ দেই। ধরেন যে আপনি একজন, আপনার বাড়িতে একটা পানির লাইনের সমস্যা হয়েছে, পানির কল থেকে কন্টিনিউ পানি পড়তেছে, হ্যাঁ? এখন আপনার মাথার মধ্যে হেডেক কি? তাড়াতাড়ি পানি বন্ধ করতে হবে না? হ্যাঁ তাড়াতাড়ি তো পানি বন্ধ করতে জি, হবে। পানি তখন আপনি বন্ধ কি করতে হবে। করবেন? তখন আপনি কি করবেন? তাড়াতাড়ি নিচে যে কেয়ারটেকার বা আপনার কন্ট্যাক্টে যারা আছে, যে ভাই তাড়াতাড়ি একটা প্লাম্বার পাঠান, রাইট? আর এই আপনারই যদি হচ্ছে আপনার একটা ডিজিটাল মার্কেটিং এর কোনো সাপোর্ট নেওয়ার দরকার হয় কিংবা ওয়েবসাইট ডেভেলপ করার দরকার হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন বলেন তো? সবার আগে খুঁজবেন না কে সবচেয়ে ভালো পারে? তখন কি যাকে তাকে বলবেন যে আমাকে একটা ডিজিটাল মার্কেটার খুঁজে দাও তো? তখন কিন্তু আপনি জি। নিজেই সবচেয়ে বেস্ট মানুষকে খুঁজবেন। আর সবচেয়ে বেস্ট মানুষ আপনার কাছে কিভাবে পৌঁছাবে? তার ব্র্যান্ডিং, কমিউনিকেশন দিয়ে, রাইট? সো এই জায়গায় অবশ্যই সবচেয়ে বেশি সফট স্কিলের কম দরকার হয় রিয়েল এস্টেট সেক্টরে, যার কারণে প্লাম্বার উদাহরণটা দিয়েছে। আর সবচেয়ে বেশি দরকার হয় টেক ইন্ডাস্ট্রিতে, লাইক আইটি সেক্টরে। সো এই জায়গায় আমি ডিজিটাল মার্কেটিং এর সাপোর্টটার কথা বলেছি। সো অবশ্যই আপনাকে সফট স্কিলকে এবং হার্ড স্কিলকে ইকুয়ালি গুরুত্ব দিয়ে, বরং সফট স্কিলকে হাইলাইট করে নিজের স্কিলটাকে সেল করে নিজের সাকসেসকে সিকিউর করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা 85% গুরুত্ব যদি সফট স্কিলে দেই, 15% বা তার কম দিব হার্ড স্কিলে, মানে দুটোকে শুরু থেকে কম্বাইনলি যদি আমরা প্র্যাকটিস করা স্টার্ট করি, তাহলেই কিন্তু আমাদের সাকসেস সিকিউর করা ইজি হবে, রাইট? রাইট। ওকে, এখন আরেকটা কোশ্চেনের উত্তর দেন। মিম বাদ দিয়ে আরো একজন, অন্য কেউ বলেন আপনার নাম কি? মেহেজাবিন। কবির। কবির, জি। রাইট? জি। আচ্ছা, এই যে কবির সাহেবকে আমি জিজ্ঞেস করলাম আপনার নাম কি, কবির সাহেব বললেন কবির, কিন্তু কবির সাহেব যদি উত্তর না দিতেন তাহলে কি আমি কবির সাহেবের নাম জানতে পারতাম? জি না। কিংবা আমি যে কবির সাহেবের নামটা কি আমি একা জেনেছি, না আপনারা এখানে যারা আছেন সবাই জেনেছেন? সবাই জেনেছেন তো, সবাই। রাইট? হুম। তো এই জায়গায় এই যে আমাদের মধ্যে কবির সাহেব আর আমার মধ্যে একটা ইনফরমেশনের এক্সচেঞ্জ হলো, অ্যাক্ট অফ ট্রান্সফার, ইনফরমেশনের যে এক্সচেঞ্জ হলো, এটাই তো কমিউনিকেশন, রাইট? রাইট। সো কমিউনিকেশনের জায়গায় কমিউনিকেশন, এখন আপনারা বলতে পারেন যে কমিউনিকেশন মানেই তো একজন আরেকজনের সাথে কথা বলা, এটা তো আমরা সবাই জানি, এটা আবার বলার কি আছে? বলার আছে। অ্যাকচুয়ালি কমিউনিকেশন আমরা সবাই জানলেও প্রপার কমিউনিকেশন করতে পারি না, কারণ প্রপার কমিউনিকেশন করার প্রসেস জানি না। তো আমার উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে প্রপার কমিউনিকেশন কিভাবে করা যায়, সেটা ক্লায়েন্টের সাথে হোক, ইন্টারভিউ বোর্ডে হোক, বা নিজের কোম্পানির জন্য হোক, যে কোনো এন্ডে কমিউনিকেশনটা কিভাবে আপনি প্রপার করতে পারেন সেটা নিয়ে একটু আলোচনা করব। তো এখানে একটা স্টেটমেন্ট আছে, দেখেন, নোবডি। স্টেটমেন্টটা কি দেখতে পাচ্ছেন? এই যে নোবডি ইজ বর্ন কমিউনিকেটর, দেখতে পেয়েছেন? পেয়েছেন? হ্যাঁ পেয়েছি পেয়েছি। নোবডি ইজ এ বর্ন কমিউনিকেটর, তার মানে কি কেউ কমিউনিকেটর হয়ে জন্মগ্রহণ করে না, করে কি? না। না। কমিউনিকেটর হয়ে জন্মগ্রহণ করে না। সো কমিউনিকেটর একটা নিউবর্ন বেবি যার আজকে জন্ম হয়েছে, সে কিন্তু জন্মের পরের দিন থেকে কথা বলতে পারে না, রাইট? বাট উইদিন এ উইক সে কিন্তু কমিউনিকেশন করার ওয়ে খুঁজে ফেলে। কিভাবে? ভ্যাঁ করে।
সে যখন বুঝে ফেলে যে ভ্যাঁ করে কারো না কারো অ্যাটেনশন পাওয়া যায় বা কেউ না কেউ তার কাছে ছুটে আসে, তখন কিন্তু সে উইদিন এ উইক সে কারণেও ভ্যাঁ করে, অকারণেও ভ্যাঁ করে। তার মানে কি, একটা নিউবর্ন বেবি তার নিজের প্রয়োজনে কমিউনিকেশনের মাধ্যম খুঁজে নেয়। তাহলে আপনি আমি কমফোর্ট জোন ব্রেক করে, আরামায়েশ ত্যাগ করে, টাকা পয়সা ইনভেস্ট করে ক্যারিয়ারকে নেক্সট লেভেলে নিতে চাচ্ছি, তাহলে কমিউনিকেশনে ফোকাস না দিয়ে উপায় আছে? সো কমিউনিকেশনটা আমাদের প্রপার শিখতে হবে। সো কমিউনিকেশনটা প্রপার শিখতে হলে কমিউনিকেশন প্রপার জানতে হবে। কমিউনিকেশনকে বেসিক্যালি আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ভার্বাল, একটা নন ভার্বাল। ভার্বালের মধ্যে আছে এই যে স্পোকেন কথা বলছি, নন ভোকালের মধ্যে কোনটা আছে, যদি এখানে লিখে বা ব্ল্যাকবোর্ড ইউজ করে বা মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমি কমিউনিকেশন করতাম, তাহলে এটা হতো নন ভার্বাল কমিউনিকেশন। এরপরে আসেন সাইন ল্যাঙ্গুয়েজ, ফিঙ্গার স্পেলিং, ব্রিল। সাইন ল্যাঙ্গুয়েজটা কি, ধরেন যে ওই যে ইশারায় কথা বলা, যেমন এগুলো হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ। ফিঙ্গার স্পেলিং কি, ওই যে ভি সাইন দিয়ে আমরা বুঝাই কি, ভিক্টোরি বুঝাই না? সো এটা হচ্ছে ফিঙ্গার স্পেলিং। ব্রেইল কি, ব্রেইল হচ্ছে লাইক ওই যে একটা বিশেষ ধরনের বই আছে যেটা বোবা বা বধির যারা আছে তারা অনুভব করে মেসেজ ট্রান্সফার করে সাইন ইউজ করে। সো এটা হচ্ছে ব্রেইল। এগুলোর থেকে যেটা আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমি সেই তিনটা পয়েন্টে ফোকাসড হই, সেটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে ভোকাল আছে, নন ভোকাল। ভোকাল হচ্ছে হাসি কান্না, আর এই যে যেটা তিনটা বেসিক, লাইক ফেসিয়াল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, ফেসিং। আপনারা কি এই তিনটা পয়েন্ট দেখতে পেয়েছেন? জি আপু। একটা হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ আর স্পেসিং। এই তিনটা পয়েন্টকে আমি উদাহরণ দিয়ে আপনাদের কাছে ক্লিয়ার করব। ধরেন ফেসিয়াল এক্সপ্রেশন আর বডি ল্যাঙ্গুয়েজ দুইটার জন্য একটা উদাহরণ, সেটা হচ্ছে আপনি আজকে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে ক্রিয়েটিভ ইন্টারভিউ দিতে এসেছেন, লবিতে বসে আছেন। আপনি লবিতে বসে আছেন, পায়ের উপরে পা তুলে জিগজ্যাগ একটা শার্ট পরে ইয়ো ইয়ো হানি সিং হয়ে, আবার এক্সপ্রেশন এমন দিয়েছেন যে চাকরি না দিলে আজকে ক্রিয়েটিভ উঠায় নিয়ে যাবেন। এখন একটু পরে একজন ভদ্রলোক আপনার সামনে দিয়ে হেঁটে গেলেন এবং কিছুক্ষণ পরে আপনার ডাক আসলো, আপনি দেখলেন যে এই ভদ্রলোক আপনাকে ক্রস করেছে, সেই ভদ্রলোক আম, বসে আছে। এখন বলেন তো এই ভদ্রলোকের ইমপ্রেশন আপনার সম্পর্কে কেমন হবে, পজিটিভ অর নেগেটিভ? নেগেটিভ। দেখেন আপনি নেগেটিভ। কিন্তু অনেক ভালো ডিজিটাল মার্কেটার, কিন্তু আপনার শুধুমাত্র একটা এক্সপ্রেশন আর বডি ল্যাঙ্গুয়েজের কারণে আপনি কিন্তু অলরেডি সি ক্যাটাগরির ক্যান্ডিডেট ক্যাটাগরি লিস্টে চলে গেছেন। সো আপনাকে অবশ্যই ফেসিয়াল এক্সপ্রেশন এবং বডি ল্যাঙ্গুয়েজে ডিসেন্ট হইতে হবে। আপনার এই ডিসেন্সি কিন্তু আপনি একদিনে আনতে পারবেন না। এই ডিসেন্সি আনার জন্য অবশ্যই আপনাকে ডিসেন্সিকে ওন করতে হবে। লাইক আমাদের সবচেয়ে ভালো ব্যবহার কে ডিজার্ভ করে বলেন তো? আমাদের ভালো ব্যবহার বা ভালো আচরণ কে ডিজার্ভ করে বলেন? এট ফার্স্ট বাবা মা। এক্স্যাক্টলি, বাবা মা বা আমাদের ফ্যামিলি ডিজার্ভ করে, আমাদের ভাই বোন, বাবা মা, আত্মীয় স্বজন। বাট আমরা বেসিক্যালি কি করি বলেন তো? সবচেয়ে খারাপ ব্যবহার করি বাসার লোকজনের সাথে, আর সবচেয়ে ভালো ব্যবহার লাইক সেন্সর করা ব্যবহার করি যেখানে যেমন দরকার, সেটা হচ্ছে বাইরের মানুষের সাথে। তো এখানে ডিসেন্সিকে আপনার ওন করতে হলে অবশ্যই বাসার লোকজনের সাথে ভালো বিহেভ করতে হবে। তাহলে দেখবেন অটোমেটিক্যালি সারা দুনিয়ার লোকজনের সাথে আপনার ভালো ব্যবহার হয়ে যাবে, কারণ এটাই আপনার অরিজিনালিটি। এখন ডিসেন্সি কিন্তু কেউ মানে প্রিটেন্ড করতে পারে না, ডিসেন্সিকে ওন করতে হয়। আপনার যদি পায়ের উপরে পা তুলা বসা অভ্যাস হয়, আপনি কিন্তু চাঁদে গেলেও পায়ের উপরে পা উঠাই দিবেন। তো এই জায়গায় আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। আপনি হয়তো একটা সাদা আয়রন করা শার্ট পরীক্ষার আগের দিন রাতে আয়রন করে পরে যেতে পারেন, বাট আপনার বডি ল্যাঙ্গুয়েজ, ফেসিয়াল এক্সপ্রেশন, অ্যাটিকেট, এগুলোকে কিন্তু আপনার ওন করতে হবে। আপনি যত বেশি ওন করবেন তত বেশি রিফ্লেক্ট করতে পারবেন। বোঝাতে পেরেছি? তো এই জায়গায় ডিসেন্ট হওয়া খুবই জরুরি। এরপরে আসেন স্পেসিং। স্পেসিংটা কি? আমরা বলি না অনেক সময় একটু স্পেস দেন না, একটু স্পেস দেন না, এই স্পেসিংটা কি বলেন তো? স্পেস দেওয়া মানে কি? জায়গা করে নেওয়া। এক্স্যাক্টলি, স্পেস দেওয়া মানে হচ্ছে জায়গা দেওয়া। সো স্পেস দেওয়া। আর কমিউনিকেশনের ক্ষেত্রে স্পেসিং মানে অন্যকে বলার সুযোগ দেওয়া। আপনি একটা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করছেন কিংবা ইন্টারভিউ বোর্ডে কথা বলছেন, অবশ্যই রেসপন্স বা ফিডব্যাক তখনই করবেন যখন আপনি কথার ইন্ডে যাবেন। ধরেন আপনাকে ইন্টারভিউ বোর্ডে যদি বলা হয় আপনার, আর আপনি যদি কথা শেষ করার আগে নাম বলা স্টার্ট করে দেন, তাহলে ইটস নট এ রাইট ওয়ে। আপনাকে তো উনি জিজ্ঞেস করতে পারে আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন, তার মানে কি আগে শুনতে হবে তারপর বলতে হবে। আর আমরা ম্যাক্সিমাম মানুষই কমিউনিকেশন কথা শুনি উত্তর দেওয়ার জন্য, কথা বুঝার জন্য না। আজকে থেকে মাইন্ডসেট করে ফেলেন যে আগে কথা শুনবেন, বুঝবেন, তারপরে রেসপন্স করবেন। তাহলে মানে অন্যকে সুযোগ দিবেন কথা বলার, এবং ইন্ডে গেলে তখনই রেসপন্স করবেন। তাহলে আপনার কমিউনিকেশন ইফেক্টিভ এবং ফ্রুটফুট হওয়ার রেশিও চান্সেসটা অনেক বেশি বেড়ে যায়। ক্লিয়ার? ক্লিয়ার। সেটা কি ক্লিয়ার হয়েছে? ওকে, গ্রেট। তার মানে আমরা কি করব? আগে শুনবো, স্পেস দিব, ইন্টারাপ্ট ছাড়া কথা বলবো, কমিউনিকেট করব, তাহলে
সাকসেস রেটটা বেড়ে যাবে। ওকে, এরপরে আসেন হচ্ছে 7 ইসেনশিয়াল এলিমেন্ট অফ কমিউনিকেশন। এছাড়াও কমিউনিকেশনের আরো 7টা ইসেনশিয়াল এলিমেন্ট আছে, যে এলিমেন্টগুলোকে মাথায় রেখে আমরা যদি কমিউনিকেশন করি তাহলে আমাদের কমিউনিকেশন প্রপার হবে। কি কি? নাম্বার 1, লিসেনিং। আমরা একটা কমিউনিকেশনে যত বেশি অবজার্ভ করব বা পার্টিসিপেন্টের কথা যত মনোযোগ দিয়ে শুনবো তত বেশি কিন্তু আমার কমিউনিকেশন ইফেক্টিভ হবে। লাইক ওই যে আবারও সেম, আপনার ইন্টারভিউ বা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন, আপনি যত মনোযোগ দিয়ে কথা শুনবেন তত বেশি মনোযোগ দিয়ে ক্লায়েন্টের কাজ সাবমিট করতে পারবেন, রাইট? এরপরে আসে নন ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল কি? ওই যে গেস্টার, পোস্টার, বডি ল্যাঙ্গুয়েজ। এই জায়গায় ইয়ো হানিসিং হওয়া যাবে না, এই জায়গায় অবশ্যই ডিসেন্ট হইতে হবে। আপনার অ্যাটিকেট ডিসেন্ট হইলেই আপনার কমিউনিকেশন ইফেক্টিভ হবে। বিং ক্লিয়ার। ক্লিয়ার মানে কি? ক্লিয়ার মানে হচ্ছে সঠিক শব্দ চয়ন করে কথা বলা, ক্লিয়ার কথা বলা। ধরেন আপনি যদি আপনার ক্লায়েন্টকে ফ্রিল্যান্সিং ইন্ডে কোনো ক্লায়েন্টকে বলেন কাজ আজকেও দিতে পারি, কালকেও দিতে পারি, ইজ ইট এ রাইট মানে ক্লিয়ার কমিউনিকেশন কি এটা হবে? না। তো ক্লিয়ার কমিউনিকেশন করতে হলে আপনাকে অবশ্যই ক্লিয়ার ফরম্যাটে মেসেজ দিতে হবে। কিভাবে? আপনাকে বলতে হবে স্পেসিফিক করে, সঠিক শব্দ চয়ন করে। এক শব্দ চয়নই কিন্তু আমাদের কমিউনিকেশনকে ওর্স বানায় আবার রাইট বানায়। সো শব্দ চয়নে সঠিক সংযত হতে হবে এবং ডাবল মিনিং প্রকাশ করে এই ধরনের শব্দ চয়ন করে কমিউনিকেশন করা যাবে না। এরপরে আসেন বিং কনফিডেন্ট। বিং কনফিডেন্ট কি? আপনাদের মধ্যে থেকে আরেকজনের নাম বলেন, নাম বলেন আরেকজন। মেহেজাবিন। মেহেজাবিন। আচ্ছা, মেহেজাবিন একটা কোম্পানিতে এসইও এক্সপার্ট হিসেবে কাজ করে। মেহেজাবিনের বস বলছে 3 মাস কাজ করো, 3 মাস পরে তোমার প্রমোশন ইনক্রিমেন্ট দেওয়া হবে। এখন মেহেজাবিন কি করলেন? মেহেজাবিন 3 মাস ধুমায় কাজ করার পরে 3 মাস পরে যে বসকে বলছে, বস আপনি তো বলেছিলেন প্রমোশন ইনক্রিমেন্ট দিবেন, এখন তাহলে দেন। বস বললেন আচ্ছা মেহেজাবিন গত 3 মাসে তুমি কি কি কাজ করেছো একটা রিপোর্ট নিয়ে আসো। মেহেজাবিন ওয়ার্ড, এক্সেল বা সফটওয়্যার কোথাও কোনো রিপোর্ট রাখেনি। এখন মেহেজাবিন যখন বসের রুমে সকালবেলা যে প্রমোশন চেয়েছিলেন তখন তার যে অ্যাপ্রোচটা ছিল আর বস যখন বললেন একটা রিপোর্ট নিয়ে আসো, দুইটার মধ্যে কি পার্থক্য আছে না? পার্থক্য আছে না? জি হ্যাঁ আপু। ম্যাম আছে। কারণ মেহেজাবিনের ফোর্সটা কিন্তু কমে যাবে স্বাভাবিক। তখন সে মেহেজাবিন কি কাজ করেছে জানে, সো মেহেজাবিন কিন্তু তখন বলবে যে আমাকে 2 ঘন্টা বা 2 দিন টাইম দেন, আমি একটা রিপোর্ট নিয়ে আসি। বাট মেহেজাবিনের যদি রিপোর্টটা থাকতো তাহলে ওর ডেস্কে আসা পর্যন্ত আর প্রিন্ট দেওয়া পর্যন্ত, তারপর কি যে বলতো না যে আমি এই যে রিপোর্ট প্রমোশন ইনক্রিমেন্ট দিবেন কিনা বলেন, রাইট? রাইট। সো এই যে মেহজাবিনের যে কনফিডেন্সটা এটা কোথা থেকে আসলো? যখন সে উইথ ডেটা কমিউনিকেশন করলো, রাইট? সো এই জায়গায় আপনাদের এখান থেকে লেসন হচ্ছে আপনাদের যে কোনো কমিউনিকেশনের সময় অবশ্যই একটা এভিডেন্স বা রিটেন ফরম্যাটে যেতে হবে, উইথ ডেটা কমিউনিকেশন করতে হবে। আপনাকে একটা ক্লায়েন্ট কাজ দিয়েছে, ক্লাসটা ডেডলাইন বাড়াই দিতে যাচ্ছে বা আরো ইনক্রিজ করতে চাচ্ছে বা আরো ডিডাক্ট করতে চাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি একটা রিটেন ফরম্যাটে লিখে নেবেন। বলবেন যে হোয়াটসঅ্যাপে একটা টেক্সট দিয়ে দেন বা জিমেইলে একটা মেইল দিয়ে দেন, তাহলে পরবর্তীতে পেমেন্ট নিয়ে কোনো ইস্যু হবে না। সো আপনাকে কমিউনিকেশনে অবশ্যই সঠিক শব্দ চয়ন বা ক্লিয়ার হওয়ার পাশাপাশি কনফিডেন্টও হতে হবে উইথ ডেটা কমিউনিকেশন করে। ক্লিয়ার? ক্লিয়ার। এরপরে আসেন বিং পার্সনেবল। বিং পার্সনেবল কি? একটা সিম্পল অ্যাপ্রোচ, একটা ছোট হাসি মানুষকে কিন্তু অনেক দূরে নিয়ে যায়। কিভাবে? আপনি একটা অফিসে কাজ করেন, একটা অফিসের পিয়নকে যদি সারাদিন অর্ডারিং টোনে বলেন এই এটা দাও, পানি দাও, চা দাও, কফি দাও, সে দেখবেন যে পারতপক্ষে আপনাকে অ্যাভয়েড করবে বা আপনার কাজ করতে চাইবে না। কিন্তু এই সেম পার্সনটাকেই যদি আপনি একটু রিকোয়েস্টিং এ বলেন যে হচ্ছে আমার চাটাকে একটু দিতে পারো, আমাকে একটু পানি দেওয়া যায়, তাহলে দেখবেন তার মধ্যে একটা আপনার প্রতি সফটনেস আসবে, রাইট? সে নিজে থেকে আপনাকে জিজ্ঞেস করবে যে আপু চা পানি কিছু নিচে যাচ্ছে, কিছু লাগবে কিনা। সো অল অ্যাবাউট অ্যাপ্রোচিং। আপনার কমিউনিকেশনে অ্যাপ্রোচটা অনেক বড় একটা ফ্যাক্টর। আপনার অ্যাপ্রোচের মাধ্যমেই কিন্তু আপনি কমিউনিকেশনটাকে ইফেক্টিভ করতে পারেন। তো একটা সিম্পল স্মাইল, পজিটিভ ভাইব আপনাকে অনেক দূরে নিয়ে যায়। আর বিং পার্সনেবলটা কি জানেন? পার্সন টু পার্সন ভ্যারি করে কমিউনিকেশন করা। লাইক আপনি বসের সাথে যে টোনে কথা বলেন আপনি কিন্তু টিমমেটদের সাথে সেই টোনে কথা বলতে পারেন না। বাট আমরা কি করি অ্যাজ এ হিউম্যান বিং? একটা উবারওয়ালাকে কল করলে ডিসেন্ট ওয়েতে কথা বলি, আর যখন একটা রিক্সাকে কল করি তখন কিন্তু লাইক অর্ডার করি। তো এই জায়গায় আপনি বসের কাজ নেন বা টিমমেটদের দিয়ে কাজ করান, উবার ডাকেন বা রিক্সা ডাকেন, দুই জায়গায় আপনাকে সেম থাকতে হবে। সেটা একটা জায়গায় সেম থাকতে হবে, সেটা হচ্ছে রেসপেক্ট। আপনি যত রেসপেক্ট দিবেন আপনি ততই ইফেক্টিভ ওয়েতে কমিউনিকেশন এবং কাজ এক্সিকিউট করতে পারবেন।
এরপরে আসেন হচ্ছে বিং প্যাশনস। বিং প্যাশনটা কি? বিং প্যাশনসটা হচ্ছে ধৈর্য রাখা। এই যে 7টা এলিমেন্ট আমি দেখাচ্ছি, এই সবগুলো এলিমেন্টই অবসোলেট হয়ে যাবে যদি আপনি মনোযোগ দিয়ে কথা না শোনেন। আমাদের ম্যাক্সিমাম মিসকমিউনিকেশন হয় অধৈর্য থেকে। সো আমি যত মনোযোগ দিয়ে কথা শুনবো তত বেশি কিন্তু আমি কাজ পারফেক্টলি সাবমিট করতে পারবো। আর আপনাকে ধরেন আমি বললাম আজকে ক্লাস, আপনি আজকে পর্যন্ত শুনলেন, ক্লাস শুনলেন না, তাহলে কি কমিউনিকেশনটা প্রপার হবে? হবে না। সো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কমিউনিকেশন প্রপার করতে হইলে কমিউনিকেশনে প্যাশন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। তাহলে আমরা কি শিখলাম? যে কমিউনিকেশনকে ইফেক্টিভ করতে হলে প্রথমে মনোযোগ দিয়ে শুনতে হবে, গেস্টার পশ্চার ডিসেন্ট রাখতে হবে, ক্লিয়ার মেসেজ দিতে হবে, সঠিক শব্দ চয়ন করতে হবে, সংক্ষিপ্তভাবে কথা বলতে হবে। কারণ আমরা ম্যাক্সিমাম যে বিং কনসাইজ, যেটাকে আমি মিস করেছি, বিং কনসাইজ মানে হচ্ছে সংক্ষিপ্তভাবে কথা বলা। ইন্টারভিউ বোর্ডে আপনাকে নাম জিজ্ঞেস করলে নামই বলবেন, ওখানে 1971 সালে জন্ম মৃত্যু থেকে স্টার্ট করার দরকার নাই। টু দা পয়েন্টে কথা বলাও একটা স্কিল। সো কনসাইজ এটা কমিউনিকেশন করা, উইথ ডেটা কমিউনিকেশন করা, পার্সন টু পার্সন কাস্টমাইজ করে কমিউনিকেশন করা, এবং এবং আপনাকে ধৈর্য সহকারে কমিউনিকেশনের জন্য মেসেজ, প্রপার মেসেজ কনভে করতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য রাখতে হবে। সো এই গেল হচ্ছে আপনার কমিউনিকেশনের ওয়ে। এই 7টা পয়েন্টকে মাথায় রেখে আপনারা যদি কমিউনিকেশন করেন, আপনাদের কমিউনিকেশন অবশ্যই ইফেক্টিভ এবং প্রপার হবে। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, গ্রেট। এরপরে আসেন, এছাড়াও আরো কিছু ট্রিক্স আছে, যে ট্রিক্সগুলোকে মাথায় রেখে আমরা যদি কমিউনিকেশন করি আমাদের কমিউনিকেশন প্রপার হবে। নাম্বার 1, কোথায় আপনাকে হার্ড স্কিলকে হাইলাইট করতে হবে, কোথায় সফট স্কিলকে হাইলাইট করতে হবে, এটা কিন্তু আপনাদের কমন সেন্স থেকে আনতে হবে। এটা কেউ মাথায় গুলাই দিতে পারবে না। সো অবশ্যই এই জায়গায় আপনার কমন সেন্স ইউজ করতে হবে। নাম্বার 2, প্রপার ইউজ অফ বডি ল্যাঙ্গুয়েজ। আপনার ওই যে বললাম ইউ হানিসিং হয়ে গেস্টার পশ্চার নিয়ে ভাইবা দিতে বা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করা যাবে না। এখানে অবশ্যই প্রপার বডি ল্যাঙ্গুয়েজ থাকতে হবে। কখন থামতে হবে জানতে হবে। আপনি একটা ক্লায়েন্টকে রিচ করেছেন, ক্লায়েন্ট আপনাকে কাজ বুঝাই দিচ্ছে, আপনি কি ওখানে, আপনাকে তো আবার ব্র্যান্ডিং করার কথা বলেছে, আপনি কি ওখানে ব্র্যান্ডিং করা স্টার্ট করবেন যে আমি অমুক করেছি তমুক করেছি? নো, নট লাইক দ্যাট ওয়ে। আপনাকে ওখানে যেটা আপনার উচিত হবে, ক্লায়েন্টকে আপনার কথা বলার সুযোগ দেওয়া বা স্পেস দেওয়া, যাতে আপনি তার কাজটা প্রপারলি বুঝে নিতে পারেন এবং কাজ সাবমিট করতে পারেন। সো কোথায় থামতে হবে এটা কিন্তু আপনার জানতে হবে, এবং অবশ্যই গুড লিসেনার হইতে হবে। এরপরে আছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। আপনাদের জানি টার্গেট মার্কেট কোথায়, কোথায় কাজ করতে চান আপনারা? ইন্টারন্যাশনালি। এক্স্যাক্টলি, ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করতে হলে অবশ্যই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার দূর করতে হবে। এক্ষেত্রে আপনারা বিভিন্ন অ্যাপসের হেল্প নিয়ে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার দূর করতে পারবেন। কারণ কোনো ক্লায়েন্টের, বাইরের কোনো ক্লায়েন্টের সাথে আপনি থোড়া বাংলা, হিন্দি, উর্দু দিয়ে কমিউনিকেট করতে পারবেন না। এখানে কমিউনিকেট করতে হলে অবশ্যই আপনাকে প্রপার ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। ইংলিশ আমাদের স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, তো ইংলিশটাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এক্ষেত্রে শুধু পেইড কোর্সের কথা ভাববেন না, এই জায়গায় আপনি আম, একটা অ্যাপ ডাউনলোড করেও সুন্দরভাবে নিজে নিজে প্র্যাকটিস করে ইংলিশের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার দূর করতে পারেন। ক্লিয়ার? এরপরে আসেন হচ্ছে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন শব্দটা শুনলে কেমন যেন একটা ভয় ভয় লাগে না? মনে হয় যে অনেকগুলো চোখ আমার দিকে তাকায় আছে আর আমি হচ্ছে সামনে দাঁড়ায় কথা বলতেছি। বেসিক্যালি প্রেজেন্টেশন বিষয়টা অ্যাকচুয়ালি কঠিন কিছুই না। কঠিন হচ্ছে আমরা বিষয়টা সম্পর্কে কেউ আমাদেরকে অ্যালাইন করে না বা শিখায় না। সো এই জায়গায় আমার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে, প্রেজেন্টেশন হচ্ছে এমন একটা স্কিল যেটার মাধ্যমে আমরা আগে থেকে প্রি ডিটারমাইন করা কিছু ডেটা বা ইনফরমেশন আমাদের গ্রাফ, চার্ট, স্লাইডের মাধ্যমে এক জায়গায় করে সেগুলোকে আমাদের গেস্টার পশ্চার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে একটা অডিয়েন্সের সামনে বা অনেকগুলো অডিয়েন্সের সামনে ডেলিভার করি। এটাই তো প্রেজেন্টেশন, রাইট? এটাই তো প্রেজেন্টেশন। ইয়া, এটাই প্রেজেন্টেশন ম্যাম। তো এই প্রেজেন্টেশনকে ভালো করতে হলে আমাদের কিছু ট্রিক্স জানতে হবে, যে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে আমরা প্রেজেন্টেশন ভালো করতে পারি। সো ট্রিক্সগুলো কি, শুরুতে আমি একটু বলি। প্রেজেন্টেশন ভালো দিতে হলে অবশ্যই আপনার টপিককে ভালোভাবে জানতে হবে। লাইক আপনি কোথাও ইন্টারভিউ দিতে যাচ্ছেন অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসেবে। সো এসইও কি, এসইওর কি কি ফাংশন, বা যে কোম্পানির জন্য যাচ্ছেন সেটাকে একটু ভালো মতো স্টাডি করে আপনার প্রেজেন্টেশন দিতে যাওয়া উচিত না? ইন্টারভিউ কিন্তু একটা প্রেজেন্টেশন, ক্লায়েন্টের সাথে মিটিংও কিন্তু একটা প্রেজেন্টেশন, আবার অডিয়েন্সের সামনে আমি যে সেশনটা নিচ্ছি এটাও একটা প্রেজেন্টেশন, রাইট? তো কোনো একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেলে বা ক্লায়েন্টের সাথে মিটিং করতে হলে অবশ্যই আপনার ওই জবের এগেনস্টে সার্কুলার বা যে কি চেয়েছে এগুলোকে অবশ্যই ভালোভাবে জেনে যেতে হবে। নাম্বার 2, আউটলাইন করা। যেমন হচ্ছে আমরা ছোটবেলায় মার্কার দিয়ে বা লাল নীল কলম দিয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মার্ক করতাম না? মার্ক করতাম কি না বলেন? হ্যাঁ।
সো এই জায়গায় আমরা যে মার্ক করতাম, আউটলাইন করতাম, সেরকম সেম প্রেজেন্টেশনের জন্য আমাদের কিন্তু একটা আউটলাইন করতে হবে। কি আউটলাইন? লাইক হচ্ছে যে আমি আজকে সেশনের শুরুতেই বলেছিলাম কি আমি আজকে সিপিডি নিয়ে এবং সফট স্কিল নিয়ে আলোচনা করব। তার মানে কি আমার আজকে আউটলাইন কি ছিল? সিপিডি আর সফট স্কিল। সেরকমই আপনি যখন কোনো একটা ক্লায়েন্টের সাথে ইন্টারভিউ দিতে যাবেন, যে ইন্ডে যাবেন সেই ইন্ডে আপনার গ্রাউন্ডটা ক্লিয়ার করে নেবেন এবং সেটাকে আউটলাইন করবেন যে আপনি যদি এসইও নিয়ে ইন্টারভিউ দিতে যান, এসইও এর কোন কোন পয়েন্টগুলোতে আপনি এক্সপার্ট এবং কোনগুলো সেভাবে হাইলাইট করে আপনার ক্যান্ডিডেট বা ক্লায়েন্ট অ্যাট্রাক্ট হবে সেগুলোকে কিন্তু একটু আপনার আউটলাইন করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার। জি ক্লিয়ার। ওকে, এরপরে আসেন প্র্যাকটিস করা, প্রেজেন্টেশন প্র্যাকটিস করা। এই যে শুরুতে বললাম না ইন্ট্রোডিউস ইউরসেলফ, এই জায়গায় ইন্ট্রোডিউস ইউরসেলফ অ্যাজ এ ডিজিটাল মার্কেটার বা আপনার নিজের সম্পর্কে ডিজিটাল মার্কেটার হিসেবে কিছু বলুন, এই কোশ্চেনটা অবশ্যই আপনি প্র্যাকটিস করে যাবেন। প্র্যাকটিস করে গেলে এটা আপনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। এরপরে আসেন কোনো একটা ক্লায়েন্টের কাছে আপনার এসইও বা কাজগুলো নিয়ে প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন, ভাইবা দিবেন, স্লাইড বানাবেন। স্লাইডে কি পৃথিবীর যত এসইও নিয়ে কাজ করছেন সবগুলো এক জায়গায় করে দিবেন, না যেগুলো আপনার হাইলাইটেড সেগুলো দিবেন? যেগুলো হাইলাইট সেগুলোই দিব। এক্স্যাক্টলি, স্লাইডকে সবসময় সিম্পল এবং ভিজুয়াল রাখার চেষ্টা করবেন। এঙ্গেজিং টোনে কথা বলা, একটা অডিয়েন্সের সামনে প্রেজেন্টেশন দিলে অবশ্যই আপনাকে এঙ্গেজিং টোনে কথা বলতে হবে। অনেক বেশি লাউডও বলা যাবে না, অনেক বেশি স্লো বলা যাবে না। সবার জন্য যেন শ্রুতি মধুর হয় এমন টোনে কথা বলতে হবে। ইলিমিনেট ফিলার ওয়ার্ড, ফিলার ওয়ার্ডগুলোকে অ্যাভয়েড করতে হবে। ফিলার ওয়ার্ড কোনগুলো? লাইক হচ্ছে ও ক্যাক ও বা লাইক আই নেম ইজ মাই ফাদার ইজ এ, লাইক দ্যাটস ওয়ে। সো আপনাকে এই ফিলার ওয়ার্ডগুলোকে অ্যাভয়েড করতে হবে। রিপিটেড ওয়ার্ড হয়, এই ধরনের ওয়ার্ড অ্যাভয়েড করতে হবে। এই ধরনের ওয়ার্ডকে অ্যাভয়েড কখন করতে পারবেন? যখন আপনি ভালো মতো প্র্যাকটিস করে যাবেন। এরপরে আসেন ইউজ অফ আই কন্ট্যাক্ট অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ। একটা অডিয়েন্সের সামনে প্রেজেন্টেশন দিতে হলে অবশ্যই আপনার সবার সাথে আই কন্ট্যাক্ট করতে হবে। আর আমাদের প্রেজেন্টেশন দিতে গেলে নার্ভাসনেসটাও কিন্তু এই আই কন্ট্যাক্ট থেকে আসে। তো এখানে একটা ট্রিক্স আছে, আপনার আই কন্ট্যাক্টের সময় যখন বিগিনার থাকবেন, যে কেবল শুরু শুরু প্রেজেন্টেশন দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই ডিরেক্ট চোখে না তাকায় নাকে বা কপালে তাকালেও আই কন্ট্যাক্ট হয়ে যায়। বোঝাতে পেরেছি? আর অবশ্যই কোনো একটা জায়গায় স্ট্যাটিক থেকে যদি অডিয়েন্সের সামনে প্রেজেন্টেশন দেন, স্ট্যাটিক থেকে প্রেজেন্টেশন দিবেন না। আপনারা অবশ্যই মুভমেন্ট রাখবেন, হাতের এক্সপ্রেশন রাখবেন, চোখে অবশ্যই সবার দিকে আই কন্ট্যাক্টের চেষ্টা করবেন। এরপরে আসেন সবার চেয়ে ইম্পর্টেন্ট যে টপিকসটি, সেটা হচ্ছে নো ইওর অডিয়েন্স। আমি কোথায়, কেন, কাদের জন্য, কি জন্য প্রেজেন্টেশন দিতে যাচ্ছি, দ্যাট মিনস অডিয়েন্সকে স্টাডি করে যাওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যেই কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেই কোম্পানির প্রোডাক্ট কি, মিশন কি, ভিশন কি, কোন ইন্ডে দিতে যাচ্ছেন, এগুলোকে অবশ্যই অডিয়েন্সটাকে জেনে যাবেন। আর যে কোনো মিটিং, ইন্টারভিউ এর টাইমলি অ্যারাইভ করা একটা বড় ফ্যাক্টর। সো টাইমলি অ্যারাইভটাকে অবশ্যই ইনশিওর করবেন। লাস্ট মোমেন্টে বলবেন না যে আমার কলম কাজ করে না, আমার নেটওয়ার্ক কাজ করছে না, আমার অমুক নাই। সো এই ওয়েতে গেলে কিন্তু আপনার কখনোই প্রেজেন্টেশন ভালো হবে না। আপনি একটা জায়গায় দৌড়াতে দৌড়াতে ইন্টারভিউ দিতে ঢুকছেন আর আগে 20 মিনিট আগে বসে আছেন, দুটোর মধ্যে পার্থক্য আছে। 20 মিনিট আগে বসে থাকা আপনার মেন্টাল একটা স্ট্যাবিলিটি দিবে। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার। জি ম্যাম ক্লিয়ার। ওকে, গ্রেট। এরপরে আসেন, এরপরে হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং স্কিলটা কি? নেটওয়ার্কিংটা কি? ওই যে শুরুতে আমি বলেছিলাম যে আমি অনেক ভালো কাজ জানি কিন্তু বাসায় বসে আছি, হায়েস্ট একটা কাজ পাবো কিংবা একটা কাজও পাবো না। বাট আমরা যখন বিজনেস পারপাসে অনেকগুলো মানুষের সাথে কানেক্টেড হই, ইন্টারপার্সোনালি কানেক্টেড হই, বিজনেসের স্কোপ বাড়ায়, তখন সেটাকেই বলা হয় নেটওয়ার্কিং। শেষ? শেষ? সেটাকে বলা হয় নেটওয়ার্কিং। সো নেটওয়ার্কিংটা হচ্ছে যখন আমরা ইন্টারপার্সোনালি অনেকগুলো মানুষের সাথে ইন্টার কানেক্টেড হই প্রফেশনাল থেকে প্রফেশনাল উদ্দেশ্যে, সেটাই হচ্ছে নেটওয়ার্কিং। এখন নেটওয়ার্কিং এর তো কিছু গুরুত্ব আছে, কেন আমরা নেটওয়ার্কিং করব? নেটওয়ার্কিং এর থ্রুতে কিন্তু আমাদের নতুন নতুন বিজনেস কানেকশন ক্রিয়েট হয়। একটা মাথা একটা আইডিয়া, 10টা মাথা 10টা আইডিয়া, 10টা আইডিয়া থেকে বেস্টটাকে চুজ করা কি ইজি না? ইজি না কি? ইয়েস ম্যাম। জি। সো ইজি করলে অবশ্যই। আপনাকে, সো ইজি করতে হলে অবশ্যই আপনার 10টা নেটওয়ার্কিং থেকে বাড়াইতে হবে। ধরেন যে আপনি 10টা মানুষের সাথে কানেক্টেড, 10টা মানুষ আপনাকে 10 রকমের কাজ দিল, কিন্তু আপনার যদি এক্সপার্টিস থাকে, স্কিল থাকে, আপনি কিভাবে করলে কাজটা বেটার হবে সেটা কি আপনি জানতে পারবেন না? অবশ্যই। হ্যাঁ, তো এটা তখন সুবিধা হবে বেশি।
এক্স্যাক্টলি এটাই বোঝাতে চেয়েছি। তো নেটওয়ার্কিং এর থ্রুতে আপনার কাজের সংখ্যা যেমন বাড়বে, কাজের ক্ষেত্রে নতুন নতুন আইডিয়াও কিন্তু পাবেন। এরপরে আপনাকে অবশ্যই অ্যাজ এ বিগিনার হিসেবে আপনার প্রোফাইলকে রেইজ করতে হবে। প্রোফাইলকে রেইজ করা মানে কি, আপনি ধরেন যে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার ক্রিয়েটিভের কাজ করেছেন, এটা যখন আপনার সিভিতে লেখা থাকবে, এটার মাধ্যমে কিন্তু আপনি আরো 10টা কোম্পানির কাজ পাবেন, তাই না? পাবেন না? হ্যাঁ, পাবেন পাবো। কিনা বলেন। সো হ্যাঁ, আপনাকে পাবো। অবশ্যই আপনার প্রোফাইলটাকে রেইজ করার মেন্টালিটি রাখতে হবে। সো যে যখন আপনি প্রোফাইলকে রেজ করলে বেশি বেশি কাজ পাবেন, বেশি বেশি কোম্পানির সাথে ট্যাগ হইতে পারবেন, অ্যালাইন হইতে পারবেন, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার নতুন নতুন অপরচুনিটি সব শুরু হয়, অপরচুনিটি বাড়বে, আপনার নলেজ বাড়বে, আপনার ক্যারিয়ারে অ্যাডভাইস এবং সাপোর্ট দিতে পারবেন। এবং যখন আপনি 10 জায়গা 20 জায়গার কাজ করবেন, পেমেন্ট ভালো পাবেন, তখন কি অটোমেটিক্যালি আপনার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে না? করবে তো? হ্যাঁ। হ্যাঁ, করবে। সো অবশ্যই নেটওয়ার্কিং এর একটা ইনার গুরুত্ব আছে। এখন শুধু নেটওয়ার্কিং এর গুরুত্ব জানলাম, নেটওয়ার্কই জানলাম, তাইলে কি হবে? নেটওয়ার্কিং কিভাবে ভালো করব এটা একটু জানা দরকার না? সো অবশ্যই। নেটওয়ার্কিং অবশ্যই। নেটওয়ার্কিং ভালো করতে হলে অবশ্যই আপনাকে অথেন্টিক হইতে হবে। দেখেন, মার্কেটে 10টা নতুন নতুন ক্লায়েন্ট খোঁজার থেকে একটা ক্লায়েন্টের কাছে রিপিটেডলি 10 বার কাজ পাওয়া কিন্তু অনেক বেটার। বিষয়টি কি বোঝাতে পেরেছি? যে একটা ক্লায়েন্টের কাছে 10 বার কাজ পেলেন, তাহলে কিন্তু ওই কাইন্ডটাকে কিন্তু আপনার বারবার অবজার্ভ করতে হবে না, বারবার স্টাডি করতে হবে না, তার মেন্টালিটি প্রিফারেন্স কি, এটাগুলো কিন্তু আপনি বুঝে যাবেন। সো ওই শুধু কাজ হয় যে কাজের সংখ্যা বাড়বে কিংবা কাজের ধরন বাড়বে, বাট ওই ক্লায়েন্টকে রিসার্চ করা হয়ে যাবে। সো একটা ক্লায়েন্টের কাছে রিপিটেডলি 10 বার কাজ আপনি কখন পাবেন? যখন আপনি অথেন্টিক জেনুইন হবেন। সো অবশ্যই ভালো নেটওয়ার্কিং করতে হলে আপনাকে অথেন্টিক জেনুইন হইতে হবে। লিসেন অ্যাক্টিভলি। আর একটা ক্লায়েন্টের কাজ আপনি পারফেক্টলি তখনই সাবমিট করতে পারবেন যখন আপনি মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে আসেন ফলো আপ। ফলো আপটা কি? যখন আমি ধরেন যে আমাদের বাঙালিদের মধ্যে ফলো আপ দেওয়াটাকে কিন্তু একটু ইগো হার্ট বা প্রেস্টিজ ইস্যু আমরা মনে করি। ধরেন আমি একটা ক্লায়েন্টকে জানুয়ারি মাসে রিচ করেছে, তার আমাকে মার্চে একটা কাজ দেওয়ার কথা ছিল, সে দেয়নি সামহাও। আমি কি জুন জুলাই হইতে হইতে তাকে আরেকবার কমিউনিকেট করব না? বলবো না যে ভাই আপনি তো মার্চে একটা কাজ করানোর কথা ছিল, হইলো না, আপনি কি এখন কোনো কাজ অ্যাসাইন করতে পারেন? কিংবা আপনার নেটওয়ার্কিং এর ডিজিটাল মার্কেটিং এর যদি কারো সাপোর্ট লাগে, প্লিজ আমাকে একটু অ্যালাইন করে দিন। এতে কি আমার মান সম্মান চলে যাবে? না, কখনো বরং যাবে না। কাজে বরং কাজের সুযোগ বাড়বে। সো আপনারা কিন্তু মানুষের সাথে একটু ফলো আপ দেওয়ার মেন্টালিটি রাখবেন। এছাড়াও সোশ্যাল মিডিয়া, আপনাদের সবার কি লিঙ্কডইন প্রোফাইল আছে? জি, জি আছে ম্যাডাম। আচ্ছা, না তো। অবশ্যই লিঙ্কডইনে অ্যাক্টিভ হবে না, যাদের নাই লিঙ্কডইন প্রোফাইল খুলে ফেলবেন। কারণ কি, আপনারা তো সবারই ফ্রিল্যান্সিং ইন্ডে কাজ করার ইচ্ছা আছে। ইন্টারন্যাশনাল একটা ক্লায়েন্ট আপনাকে ট্যাগ করার আগে অবশ্যই আপনার লিঙ্কডইন প্রোফাইলটা রিচ করার ট্রাই করবে। সো অবশ্যই লিঙ্কডইনে সবাই অ্যাক্টিভ থাকবেন, বা লিঙ্কডইনের থ্রুতে আপনারা 10টা 20টা 50টা ভালো ভালো কোম্পানির নাম লিস্ট ডাউন করে সেগুলোকে যদি ফলো করেন, অটোমেটিক্যালি তাদের কানেকশনে কিন্তু অনেক বড় বড় মানুষের সাথেও আপনারা কানেক্ট হইতে পারবেন। ইনিশিয়ালি কানেক্ট হইতে না পারলেও ফলো তো করতে পারবেন। সো তাদের মাধ্যমেও কিন্তু আপনারা অনেক জব অপরচুনিটি পেতে পারেন। এরপরে বিভিন্ন ইভেন্ট, বিভিন্ন বিয়ে বাড়িতে শুধু কাচ্চি খেতে যাবেন না, নেটওয়ার্কিং এর জন্য যাবেন। আর ওই যে বলেছিলাম, জীবনের যে কোনো ইন্ডে নিজের পরিচয় দেওয়ার সুযোগ হলে টেকনিক্যাল পার্সন হিসেবে এমন ভাবে নিজেকে উপস্থাপন করবেন যেন ওই মানুষের 1 বছর পরেও টেক ইন্ডের কোনো কাজ দরকার হইলে সে যেন আপনাকে খুঁজে। কারণ টেকনোলজির এই যুগে মানুষকে কানেক্ট করা কঠিন কিছুই না। অ্যাটেন্ড ইভেন্ট, বিভিন্ন ইভেন্টস অ্যাটেন্ড করার ট্রাই করবেন। অর্গানাইজ থাকার কোনো বিকল্প নাই। এবং ডাইভার্স কানেকশন, অবশ্যই আপনি ডাইভার্স কানেকশন বাড়াবেন। লাইক আমি ডিজিটাল মার্কেটিং এর লোক, আমি কি শুধু ডিজিটাল মার্কেটিং এর সাথে মিশবো না, বাকি সাইবার সিকিউরিটি, ওয়েব, গ্রাফিক্স, তারপরে হচ্ছে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, হিস্ট্রি, উর্দু, সবার সাথে যত বেশি মানুষের সাথে কানেকশন বাড়াবেন তত বেশি নেটওয়ার্কিং হবে এবং তত বেশি জায়গা থেকে কাজের সুযোগ পাবেন। ক্লিয়ার? বিষয়টা কি ক্লিয়ার। বোঝাতে পেরেছি? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, গ্রেট। এরপরে আসেন হচ্ছে এরপরে আমরা তাহলে নেটওয়ার্কিং কিভাবে ভালো করতে পারবো, ফলো আপ কেন দিব, ইভেন্ট অ্যাটেন্ড করব, ডাইভার্স কানেকশন কেন বাড়াবো, এগুলো সবই বুঝতে পারলাম এবং নেটওয়ার্কিং এর জন্য এগুলো সবগুলোকে ইউটিলাইজ করব, রাইট? এখন আসেন টিম ওয়ার্ক। টিম ওয়ার্কটা কি? দেখেন, লাইফের প্রত্যেকটা ইন্ডে কিন্তু টিম ওয়ার্কের একটা প্রচ্ছন্ন ভূমিকা আছে। কিভাবে? আপনার পার্টনারের সাথে আপনার রিলেশন কিন্তু টিম ওয়ার্ক। আপনার
ধরেন যে আপনি একটা অফিসে জয়েন করেছেন, সেখানেও কোনো না কোনো টিমের আন্ডারে কাজ করতে হবে। আপনার ক্লায়েন্টের সাথে রিলেশন, সেটাও টিম ওয়ার্ক। আবার আপনি যদি কোনো ইনভেস্টরের কাছে আপনার ফান্ডিং এর জন্য যান, সেটাও কিন্তু স্টার্ট আপের জন্য, সেটাও কিন্তু টিম ওয়ার্ক। সো টিম ওয়ার্কটা কি, যখন আমরা অনেকগুলো মানুষ একসাথে হয়ে শেয়ার্ড একটা অবজেক্টিভকে অ্যাচিভ করার জন্য কাজ করি, সেটাই কিন্তু টিম ওয়ার্ক। লাইফে প্রত্যেকটা ইন্ডে টিম ওয়ার্কের একটা বিশাল ভূমিকা রয়েছে। সো টিম ওয়ার্ক কিভাবে আমরা ভালো করতে পারি সেটা কিন্তু আমাদের একটু জানা দরকার। সো টিম ওয়ার্ক ভালো করতে হলে অবশ্যই আমাকে কমিউনিকেট করতে হবে প্রপারলি। ধরুন আমি একটা টিমে কাজ করি, আমি শুধু একজনকে পার্সোনালাইজ একটা ইনফরমেশন দিলাম, বাকিদেরকে দিলাম না, তাহলে এটা কি টিম ওয়ার্ক হবে? তাহলে কি এটা টিম ওয়ার্ক হবে? জি না। না, হবে না। না আপু। তো টিম ওয়ার্ক করতে হলে অবশ্যই আপনাকে প্রপারলি কমিউনিকেট করতে হবে। লাইক আপনাকে সবার সাথে ইকুয়ালি কমিউনিকেট করতে হবে যে আজকের সেশন আছে, মানে এটা আপনাকে সবাই একটা গ্রুপে মেসেজ দিয়ে দিতে হবে, সবাই যেন জানে। আর যদি আপনি মেসেজ না দেন কিংবা শুধু স্পেসিফিক একজনকে বলেন, তাহলে কিন্তু এটা কখনোই টিম ওয়ার্ক হবে না। সো টিম ওয়ার্ক প্রপার করতে হলে অবশ্যই সবার সাথে ইকুয়ালি কমিউনিকেট করতে হবে। নাম্বার 2, বি রিলায়েবল। আপনাকে অবশ্যই রিলায়েবল থাকতে হবে। কিভাবে? আমি টিমের একজনকে, লাইক মেহজাবিনকে একটা কাজ দিছি, মানে 2 ঘন্টা দেরি হলেও মেহজাবিন কাজটাকে প্রপার সাবমিট করবে, এটা হচ্ছে রিলায়েবিলিটি। টিমে প্রপার কাজ ইফেক্টিভিটি আনতে হলে আপনাকে অবশ্যই রিলায়েবল হইতে হবে। ওপেন টু ফিডব্যাক, আপনাকে ফিডব্যাক নেওয়ার মেন্টালিটি থাকতে হবে। লাইক আমি একটা টিমে কাজ করতেছি, আমি দেখতেছি আমার একটা টিমমেট 5 ঘন্টা ধরে একটা কাজ করতেছে, যে কাজটা অ্যাকচুয়ালি 20 মিনিটে করা যায়, তাহলে আমার কি উচিত হবে না আমার ওই টিমমেটটাকে ওইটা অফার করা, যে তুমি এটা এভাবে না এভাবে করিও? উচিত হবে না? কারণ আমরা তো সবাই টিমে কাজ করতেছি। সো এখন যদি হ্যাঁ ম্যাম, আপনি ওই ওই প্রোডাক্টিভিটির টিমে জন্য দরকার আছে, করতে এক্স্যাক্টলি, সো হবে এখন যদি এটা। লিসেন, এখন যদি ওই টিমমেট আবার রিয়াক্ট করে, না আমার কাজ আমি করব, যেভাবে ইচ্ছে সেভাবে করব, তুমি তোমার কাজ করো, তাহলে কি এটা টিম ওয়ার্ক হবে? না, সো টিম ওয়ার্ক হইতে হলে কি হবে, ওই যেই টিমমেটের ফিডব্যাক নেওয়ার মেন্টালিটি থাকতে হবে, আবার যে দেখতেছে যে 5 ঘন্টা ধরে করতেছে কিন্তু সে এটা 20 মিনিটে করতে পারে, তাকে কিন্তু ওই ফিডব্যাক দেওয়ার মেন্টালিটিও থাকতে হবে। অফার সাপোর্ট করার মেন্টালিটিও থাকতে হবে। তার মানে কি, অবশ্যই আমাদেরকে কি থাকতে হবে, নাম্বার 1 ফিডব্যাক নেওয়ার মেন্টালিটি থাকবে, আবার অফার করার মেন্টালিটি থাকতে হবে। পজিটিভ থাকার কোনো বিকল্প নেই। এখন আমি দেখি আমার টিমের মধ্যে একজন খুব ভালো কাজ জানে, এখন কি আমি তাকে হিংসা করব না তার ভালোগুলোকে অ্যাডপ্ট করব? অবশ্যই আমার তার ভালোগুলোকে অ্যাডপ্ট করতে হবে। অ্যাক্টিভ পার্টিসিপেন্ট এই যে দেখেন আপনাদের এই সেশনে আমি অনেককে বলছি, মিম মনে হয় বারবার রেসপন্স করছিল, রাইট মিম? মিম নামে কেউ আছেন শুরুতে যে হ্যাঁ রেসপন্স আচ্ছা। করছিলেন? মিম কিন্তু, এটা কিন্তু মিমের একটা স্কিল, ম্যান। মিম পারুক না পারুক, ও কিন্তু পার্টিসিপেট করে। সো পার্টিসিপেট করাটা একটা টিমের জন্য খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা বেসিক্যালি সেই এমপ্লয়িকে নেক্সট লেভেল চিন্তা করি যে ইন্টেনশনালি অর্ডার, মানে লাইক রিস্ক টেকার হয়। আমরা কিন্তু অর্ডার এক্সিকিউটর এমপ্লয়িকে লিডার ভাবি না, আমরা ভাবি যে রিস্ক নিতে পারে। সো এই রিস্ক নেওয়ার জন্য আপনার জীবনে অনেক কাজই প্রথম করতে হবে। আর প্রথম হইলে আপনি যদি টিমে একটা কাজ আমি অ্যাসাইন করি, আর আপনি যদি বলেন আমাকে না ওকে দেন, তাহলে কিন্তু এটা টিম ওয়ার্ক হবে না। সো টিম ওয়ার্ক করতে হলে অবশ্যই আপনাকে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হইতে হবে। বি ফ্লেক্সিবল থাকতে হবে। লাইক আমার টিমে কাজ করতেছে, একজনের জ্বর, সে অফিসে নাই আসতে পারে, তাহলে কি তার মানে কি তার চাকরি না, নট লাইক দ্যাট ওয়ে। আপনাকে অবশ্যই টিমে কাজ করাইতে হইলে ফ্লেক্সিবল হইতে হবে। সেলিব্রেট সাকসেস। আপনাকে এখানে একটা কথা বলতে চাই, টিমে কাজ করতে গেলে বা যে লাইফের যে কোনো ইন্ডে, ট্রাই টু বি এ লিডার নট এ বস। বস আর লিডারের পার্থক্য জানেন? বস সবসময় আই ফিলিংস রাখে, লিডার সবসময় উই ফিলিংস রাখে। বস কি করে, কাজ এক্সিকিউট করে, লিডার শুধু অর্ডার করে। সাকসেস হইলে বস বলে আমার, লিডার বলে আমাদের। ফেল করলে বস আবার বলে আপনি করছেন, লিডার বলে ওকে ফাইন আমরা করেছি, আমরা এটা সলভ করে ফেলবো। সো লাইফের সব অ্যাসপেক্টে রিস্ক নেওয়া এবং ইকুয়ালি সবাইকে ট্রিট করা এবং লিডার হওয়াটা খুব জরুরি। ট্রাই টু বি এ লিডার ইন অল অ্যাসপেক্ট নট এ বস। আর যখনই আপনি আপনার টিমে এই সবগুলো এলিমেন্টকে ইকুয়ালি ইউটিলাইজ করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন, তখন কিন্তু আপনি অটোমেটিক্যালি একজন গুড লিডার হয়ে যাবেন এবং টিমটাও একটা স্ট্রং টিম হিসেবে স্টাবলিশ হবে। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা আজকে এখানে দেখলাম সফট স্কিলের কোন কোন বিষয়গুলোকে হাইলাইট করে আমরা আমাদের স্টেটমেন্ট তৈরি করব এবং আমাদের স্কিলটাকে ক্লায়েন্টের সামনে প্রেজেন্টেবল ওয়েতে প্রেজেন্ট করব, এবং এখানে সফট স্কিল কি, হার্ড স্কিল কি, কমিউনিকেশন কিভাবে বেটার করা যায়,
টিম ওয়ার্ক কিভাবে বেটার করা যায়, নেটওয়ার্কিং এর মাধ্যমে আমরা কিভাবে ক্যারিয়ারকে বুস্ট করব, এবং কনফ্লিক্ট ম্যানেজমেন্টের মাধ্যমে আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়াবো। তো এই বিষয়গুলো অ্যাকচুয়ালি আমার মনে হয় আপনাদের সবাই আপনারা জানেন, শুধু এগুলোকে ক্যারিয়ারে রিলেট করেন এবং একটা টার্গেট ফিক্স করেন, সেই টার্গেটকে রিচ করার জন্য সেটার উপরে কাজ করেন। আপনারা যত বেশি সফট স্কিলকে আপনাদের স্কিলের সাথে রিলেট করতে পারবেন এবং ইউটিলাইজ করতে পারবেন, তত বেশি কিন্তু আপনাদের নেক্সট লেভেলে যাওয়া ইজি হবে। সো দিজ অল আর ফর টুডে। নেক্সট আপনাদের সেশনে আমরা আপনাদের প্রফেশনাল রিজিউম রাইটিং নিয়ে শিখাবো এবং রিজিউমের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো দ্যাটস অল, থ্যাংক ইউ এভরিওয়ান। এছাড়াও এখানে আমাদের কিছু স্লাইড আছে, আমি আপনাদেরকে সবাইকে স্লাইডগুলো দিয়ে দিব। এবং যেহেতু সিপিডির সাথে আপনাদের একটা লং টার্ম জার্নি, লাইক আপনারা যতদিন চান আমরা আপনাদের সিভি নিয়ে কাজ করবো। সো এই জায়গায় সাজ্জাদ ভাইয়া আছেন আমাদের লাইন ম্যানেজার, আমি তানিয়া শারমিন, সারিয়া, স্নিগ্ধা, মারিয়া, সুবর্ণা এবং ফারহান, এরা সবাই আছে আমাদের প্লেসমেন্ট ডিপার্টমেন্টে। এখন আপনারা যে কয়জন পার্টিসিপেন্ট আছেন, আপনাদের একটা কাজ আছে। হ্যাঁ, সবার প্রথমে আপনাদের একজন প্রতিনিধি আমাকে আপনার নাম আর ফোন নাম্বার বলবেন আর ব্যাচ নাম্বারটা বলবেন। আমি আপনাকে আপনার একটা কাজ আছে যে দায়িত্ব নিয়ে ফারহানকে হোয়াটসঅ্যাপে একটা টেক্সট দিবেন। ফারহান আজকের স্লাইড এবং অ্যাটেন্ডেন্স আপনাদেরকে দিয়ে দিবে। আপনার কাজ হবে সবার সাথে এটা শেয়ার করা। হ্যাঁ, আপনাদের গ্রুপে শেয়ার করে দিবেন যেন সবাই পায়, এবং ফিডব্যাক ফর্মটা আপনারা সবাই ফিল আপ করবেন, কারণ এটাই হচ্ছে অ্যাটেন্ডেন্স। ওকে, সো এই জায়গায় আমি একজনের অ্যাক্টিভ পার্টিসিপেশন চাচ্ছি। কে দায়িত্বটা নিতে চাচ্ছেন প্লিজ আমাকে যদি একটু বলতেন, বলেন প্লিজ। আমাকে দিলেও সমস্যা নেই, আমিও নিতে পারি। হ্যাঁ অবশ্যই, আমাকে দিলেও সমস্যা না, আপনাকেই নিতে হবে। আপনার নাম বলেন। রাজীব সাহা। নাম রাজু সাহা। হুম। আপনার ব্যাচ নাম্বার এসিও 2403। হ্যাঁ, ফোন 2403 নাম্বারটা একটু বলেন। 01716 01716 569 569 308। 308, লাইক 01716 569 308, রাইট? হ্যাঁ, রাইট। ওকে। হ্যাঁ রাজু, আপনার কাজ কি আপনি বুঝতে পেরেছেন? ফারহানকে হোয়াটসঅ্যাপে একটা টেক্সট দিবেন, ফারহান আপনাকে আজকের স্লাইড এবং অ্যাটেন্ডেন্স দিয়ে দিবে। ওকে, ওকে। আচ্ছা এখানে আরেকটু বলে রাখি, আপনাদের যদি আচ্ছা। কোনো কারণে ক্যারিয়ার রিলেটেড যে কোনো সাপোর্টের দরকার হয়, আপনারা কিন্তু এনি টাইম আমাদের মেইন ক্যাম্পাসে লিফটের 3-এ ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্টে চলে আসতে পারেন, কিংবা আপনাদের এখানে যে কোনো টিম মেম্বারকে অ্যালাইন করে ক্যারিয়ার প্লেসমেন্ট রিলেটেড যে কোনো সাপোর্ট পেতে পারেন। এছাড়াও আপনারা যদি কোনো কারণে আমার সাথে ট্যাগ হতে চান, আমি অ্যাকচুয়ালি সেশন বা ইয়েতে থাকি, আমাকে একটু অনেক সময় ফোন রিসিভ করতে পারি না, সেক্ষেত্রে আমি লিঙ্কডইনে ভেরিফিকেশন অ্যাক্টিভ, আপনারা আমার একটা হোয়াটসঅ্যাপে লিঙ্কডইনে টেক্সট দিয়ে রাখতে পারেন। আর এছাড়া আপনাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে এখানে যে কয়জন পার্টিসিপেন্ট আসছেন, আপনারা প্রত্যেকে আমাকে একটা ফিডব্যাক দিবেন। সেটা হচ্ছে আজকের এই সেশনটা থেকে আপনারা কোন টপিকসটাকে চুজ করলেন, যেটা আপনাদের ক্যারিয়ার আপনারা সবচেয়ে বেশি কাজে লাগাবেন বা ভালো লেগেছে, এবং আরেকটা পয়েন্ট বলবেন যেটা হচ্ছে আপনাদের মনে হয় এই জায়গাটা নিয়ে আপনাদের আরো কাজ করা দরকার। আমি একটা ডেমো দিয়ে দিই, লাইক ধরেন যে আমার কমিউনিকেশনটা খুব ভালো লেগেছে, কমিউনিকেশনটা এইভাবে আমি আমার ক্যারিয়ারে লিড করব, আর নেটওয়ার্কিং নিয়ে আমি আরো কাজ করতে চাই, নেটওয়ার্কিংটা একটু বাড়াতে চাই। এরকম করে আপনারা প্রত্যেকে একটু ফিডব্যাক দেন যে কার কোন টপিকসটা ভালো লেগেছে, কারণ এই যে 1.5 ঘন্টা আপনারা আমার সাথে সেশনে অ্যাটেন্ড করেছেন, আপনাদের তো একটা থাকা উচিত যে আপনারা কি নিলেন, কি নিয়ে যাচ্ছেন। ওকে, সো প্লিজ একটু 1 বাই 1 একটু যদি করতেন, বলেন। অ্যাকচুয়ালি আমার যেটা সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিলটা, যেটা আসলে ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট। নেটওয়ার্কিং বলুন যেটা বলেন না কেন, কমিউনিকেশনটা খুবই প্রয়োজন, যেটার জন্য একটা ভালো হয়তো একটা গাইডলাইন পেয়েছি। ওকে। কি বলবো? রাজু শাহ বলছিলেন, রাইট? কমিউনিকেশনের প্রসেসটা আপনার ভালো লেগেছে, এবং আপনি কি নিয়ে কাজ করতে চাচ্ছেন, আরো ইফোর্ট দিতে চাচ্ছেন কোথায়? অবশ্যই সফট স্কিলেই, এবং আমার সফট স্কিলে। হ্যাঁ। আচ্ছা, এই এই টপিকস গুলো কি আপনাদের ক্যারিয়ারের সাথে রিলেটেড? এগুলো কি আপনারা ক্যারিয়ারে আরো ইফেক্ট রাখবে, বা এগুলো দরকার আছে? অ্যাকচুয়ালি পার্সোনালি আমার ক্যারিয়ারের সাথে এগুলো মানে প্রত্যেকটা জিনিসই খুবই ইফেক্টিভ এবং ওকে, প্রত্যেকটাই গ্রেট খুবই প্রয়োজন। গ্রেট। ইভেন আমার এই কোশ্চেনটা করার উদ্দেশ্য কিন্তু আপনাদেরকে মার্কিং করা না বা জাজ করা না, আমি শুধু জানতে চাচ্ছি এই জিনিসগুলো আপনারা ট্র্যাকটা ধরতে পেরেছেন কিনা এবং ক্যারিয়ারে এটাকে রিলেট করেন, কারণ আমি জানি প্রত্যেকটা টপিক সম্পর্কে আপনারা অনেক ভালো জানেন। আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন এটা ক্যারিয়ারে রিলেট করতে পারেন, সেটা কোর্স শেষ করে না, কোর্স চলাকালীন সময় থেকে এগুলো নিয়ে কাজ করেন, এবং যাতে এগুলোকে ইউটিলাইজ করে ক্যারিয়ারকে নেক্সট লেভেলে নেওয়া আপনাদের জন্য অনেক বেশি ইজি হয়। ওকে, থ্যাংক ইউ। এরপরে আরেকজন বলেন, মেহজাবিন মারিয়াম, মেহজাবিন আপনি বলেন।
মেহজাবিন, হ্যাঁ আপু, মেহজাবিন শুনতে পাচ্ছেন? আপনার কোন টপিকসটা ভালো লেগেছে এবং কোনটাতে নিয়ে আপনি আরো এফোর্ট দিতে চান? নেটওয়ার্কটা অনেক বেশি ইফেক্ট দিতে চাই, ওটা আমার আচ্ছা, জন্য খুবই দরকার। ওকে গ্রেট। আর কোন টপিকসটা আপনার ভালো লেগেছে? আপনার প্রতিটা কথাই মানে অনেক ভালো লাগছে আর কি। ওকে, থ্যাংক ইউ। বাট আপনি কোনটাকে চুজ করেছেন যে আমি এই জায়গাটা নিয়ে আরো কাজ করতে চাই, এই জায়গায় আমার আরো এফোর্ট দিতে হবে? নেটওয়ার্কিং। হ্যাঁ, নেটওয়ার্কিং। ওকে, থ্যাংক ইউ মেহজাবিন। নেক্সট হচ্ছে রেহনুমা নুরাইন মিম। মিম আপনি বলেন। মিম। আমার কাছে মনে হচ্ছে নেটওয়ার্কিংটা বেশি জরুরি, নেটওয়ার্কিং আর গুড, সফট গুড স্কিলটা চয়েস, গুড চয়েস। আমাদের জন্য। নেটওয়ার্কটা যত বেশি হবে, নেটওয়ার্কিং আমাদের কাজের পরিধি তত বৃদ্ধি পেতে পারে আমাদের। আর স্পেশালি টিম ওয়ার্ক, একটা টিমকে সাপোর্ট করা, টিমের প্রয়োজনের সময় টিমের জন্য কাজ করা, সেটা খুবই জরুরি একটা জিনিস আমাদের কেরিয়ারের জন্য স্পেশালি। ওকে গ্রেট। এরপরে থ্যাংক ইউ মিম। আরেকজন বলেন প্লিজ, আপনারা একটু ফাস্ট করেন, স্যার আছেন, স্যারও হয়তো কিছু বলবেন, আপনারা ফাস্ট করলে আমি শেষ করে দিব। বলেন। বলেন, আরেকজন বলেন। ওয়াসিম ইসলাম। আল্লাহ, আমি কমিউনিকেশন, পার্টিসিপেশন, নেটওয়ার্কিং শেখানোর পরে আপনারা যদি রেসপন্স না করেন তাহলে তো মুশকিল। বলেন, ইন্টেনশনালি বলেন। ওয়াসিম ইসলাম বলেন। ওয়াসিম। আপু, ওয়াসিম ইসলাম ভাইয়ার মনে হয় না ইয়েতে মাইকের সমস্যা, আচ্ছা, কতদিন মিস্টার মাইকে এমডি আল কথা বলতে ফাহাদ। পারেন। আচ্ছা, আর কেউ আছেন যারা ইন্টেনশনালি শেয়ার করতে চান? এটার কোনো জোর নাই, কারো কোনটা কি ভালো লেগেছে, কোনটা সাথে নিয়ে যাচ্ছেন, আপনারা একটু শেয়ার করেন। ম্যাম, আপনার আলোচনা খুব সুন্দর হয়েছে, সবগুলো আলোচনা ভালো লেগেছে। তবে কমিউনিকেশন স্কিল এবং নেটওয়ার্ক স্কিলটা আমাদের আরো ডেভেলপ করতে হবে। এগুলো আমার কাছে খুব ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ মিস্টার কবির হোসেন। ইনশাআল্লাহ আপনারা এই টপিকস গুলো, সফট স্কিল গুলোর এই প্রত্যেকটা পার্টকে যত বেশি ক্যারিয়ার আপনার স্কিলের সাথে রিলেট করতে পারবেন এবং এগুলোকে ইউটিলাইজ করার জন্য প্রিপেয়ার হবেন, তত বেশি আপনাদের নেক্সট লেভেলে যাওয়া ভালো হবে। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান। আর এনি টাইম ক্যারিয়ার রিলেটেড যে কোনো গাইডেন্সের জন্য আপনারা আমাদের ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্টে চলে আসতে পারেন। ওকে, সো জি, থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ স্যার আপনি। আপনাকে। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। ও, আরেকটা কোশ্চেন, হাউ ওয়াজ দ্য সেশন? ইজ ইট ইফেক্টিভ অর নট? এটা ইফেক্টিভ। ইফেক্টিভ। ওকে, থ্যাংক এফেক্টিভ। ইউ, থ্যাংক ইউ সো মাচ। স্যার আপনি কি আছেন? স্যার কি আছেন? আপনাদের মেন্টর কি আছেন সেশনে? হয় নাই। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে আমরা শেষ করে দেই, আপনারা লিভ নিতে পারেন। ওকে, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। নেক্সট যে কোনো সেশনে হয়তো দেখা হবে। ওকে, একটু ধন্যবাদ। ওকে, ওকে, ম্যাম আল্লাহ আপনাকেও হাফেজ। ওকে, অনেক অনেক থ্যাংক ইউ। ধন্যবাদ। জি, ওকে। ধন্যবাদ। জি, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম সালাম। সেশনটা কি শেষ হয়েছে নাকি? জি স্যার। শেষ না? ও, আমি রেকর্ডটা অন করে একটু বাইরে গিয়েছিলাম। হ্যাঁ, তো রেকর্ডটা হয়েছে, রেকর্ডটা দিয়ে দিব, ঠিক আছে? ভালো করছেন রেকর্ডটা করে। হ্যাঁ, স্যার রেকর্ড দিয়ে অনেকেই দিব। হয়তো লিভ নিছে। ও আচ্ছা আচ্ছা, নো প্রবলেম, ঠিক আছে। বাকি যা যা ক্রাইটেরিয়া জানানো ছিল ম্যাম তো জানিয়ে দিয়েছে, রাইট? হ্যাঁ ঠিক ম্যাম, না? ওই যে হোয়াটসঅ্যাপে হ্যাঁ, হোয়াটসঅ্যাপে ফারহান নামে একজনকে নক করতে বলেছে। ওকে, ঠিক আছে ঠিক আছে। মেবি স্লাইড মেবি শেয়ার মনে হয়। করবে, হ্যাঁ। হ্যাঁ, প্রেজেন্টেশনের লাইভটা দিবে। স্লাইডগুলো আপনার সাথে হুম। আই গেস মনে হয় শেয়ার করে দিবে। হ্যাঁ, কিন্তু রেকর্ড শেয়ার করা হবে না। হ্যাঁ, রেকর্ডটা আমি করেছি, প্রবলেম নাই, ঠিক আছে। হ্যাঁ, রেকর্ডটা আমি অ্যাড করে দেবো, হ্যাঁ, আপনাদের ড্রাইভে, ঠিক আছে। ভালো ওকে। হবে না, কারণ এটা তো অনেক ইম্পর্টেন্ট লাইফের জন্য, ঠিক না? আমি মাঝখানে না আসলে ছিলাম। ভাইয়া হ্যাঁ, একটা হুম। রেশো বলতেছিলেন ম্যাম, যে সফট স্কিল আর হার্ড স্কিলের রেশো, রাইট? হার্ভার্ড ইউনিভার্সিটি এর ওইটা শুনছি, যে মূলত আপনার হার্ড স্কিল ডিপেন্ড করে আই গেস 20%, আর 80% আপনার ইম্পর্টেন্স আছে সফট সবচেয়ে স্কিল। বেশি ধরেন সফট স্কিলসের। সফট স্কিল যদি ভালো না থাকে তো ধরেন হার্ড স্কিল থাকলেও লাভ নেই, রাইট? হ্যাঁ, তো সফট স্কিলস ফার্স্ট ম্যাটার, রাইট? প্রথমেই ম্যাটার করে সফট স্কিল, দেন আসবে আপনার হার্ড স্কিল, ঠিক আছে না? যাক, এই সেশনটা বারবার হ্যাঁ। দেখবেন। হ্যাঁ,
অবশ্যই লাইফে অনেক চেঞ্জেস আসবে। ঠিক আছে, আমি রেকর্ডটা প্রোভাইড করে দেবো। হ্যাঁ, ওকে জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে ভালো আজকে থাকবেন, সুস্থ থাকবেন। স্যার আর হ্যাঁ বলেন। স্যার স্কিমিং ফগে যদি একটু হচ্ছে মিসিং মেটা টাইটেলটা দেখাইতেন। এখন দেখবেন। জি স্যার, আমার একটু সমস্যা হচ্ছিল কাজ করতে। মিসিং মেটা টাইটেল, আচ্ছা জি ক্লাস স্যার। রেকর্ডে তো দেখিয়েছিলাম রাইট? ক্লাস রেকর্ডটা, স্যার ক্লাস রেকর্ডে আছে মনে দেখছি হয়। স্যার, কিন্তু আমার একটু সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। ভাই স্কিমিং ফগ নিয়ে যেহেতু একটা কথা বললো ফ্রগ নিয়ে, হ্যাঁ তো আমি একটা কথা বলতে চাই, সেটা হ্যাঁ হ্যাঁ, হচ্ছে বলেন। আপনার ডুপ্লিকেট টাইটেল দেখাইছে আপনার ডুপ্লিকেট, ওখানে। হ্যাঁ, এখন ডুপ্লিকেট টাইটেলটা কিরকম মনে করেন যে একটা পোস্ট, আচ্ছা পোস্টটা ঠিক আছে, ওটাই ধরে নিলাম যে মেন টাইটেল। আমরা অনেক সময় ব্লগ ব্লগ পেজ বানাই না, হ্যাঁ হ্যাঁ যেখানে তো অটোমেটিক ওই যে যখন অ্যাড করি তখন তো ওই পোস্টটাই চলে আসে অ্যাজ এ থাম্বনেল হিসেবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওখানেও যে টাইটেলটা থাকে না, ওটাকেও ধরছে সে। এখন এটা কি আসলে ডুপ্লিকেট? কারণ এটা তো সেম সেম পোস্টের সেম, বাট দুই জায়গায় আছে। দুই জায়গায় আছে, দুই কারণ জায়গায় একটা আছে, তো মনে ঠিক না? করেন যে নিজে, একটা তো মনে করেন যে নিজে নিজেই পোস্ট, আর আচ্ছা, আমরা যখন ব্লগ পোস্টের মধ্যে হচ্ছে ওটাল কি স্কিলিং। হ্যাঁ হ্যাঁ, একটা পোস্টকে দুইবার, না না, পোস্ট কিন্তু একটাই। ওটা হচ্ছে স্ক্রিনে ফক্সে দেখাচ্ছে, মেবি ওটা এই জন্য একটু যে ওটা কেন দেখালো, কিংবা হয়তো যেহেতু বলছেন যে এটা সবসময় তো 100% অ্যাকুরেট দেখায় না, হয়তো সেই কারণে দেখা, হ্যাঁ কারণ একটা টুলস, পোস্টই। হ্যাঁ টুলস হ্যাঁ গুলো কিন্তু সব সময় আপনাকে 100% ধরেন অ্যাকুরেট রেজাল্ট দিবে না। হ্যাঁ, মানে আমরা কি করি, অ্যাপ্রক্স একটা ধরে নেই, ঠিক এটা আছে? আর যদি আপনি ওই যে আমরা বললাম না যে ম্যানুয়ালি চেক করব, ঠিক এই জন্য আমরা কি করি যে ম্যানুয়ালি চেক করে নেই, ঠিক আছে? আচ্ছা, তো মেহজাবিন আপু কি জানি দেখতে চাচ্ছিলেন জি আপনি? স্যার। মিসিং মেটা টাইটেল, মিসিং মেটা টাইটেল রাইট? এই ওভারভিউতে আসবেন। হ্যাঁ, ওভারভিউতে এসে একটু নিচে যাবেন, এখানে মেটা টাইটেল, একটু নিচে আসছি, ইন্টারনাল, এক্সটার্নাল, ইউআরএল, এই যে পেজ টাইটেলস, ঠিক আছে, এখানে আসবেন। হ্যাঁ, আসার পর আপনি জি যেটা স্যার। মিসিং মেটা টাইটেল দেখতে চাচ্ছেন, এই যে মিসিং এর উপর ক্লিক করেন। হ্যাঁ, এখানে আপনাকে ইউআরএল সহ স্ক্রিমিং ফ্রগ কি করবে, ডিটেলসের ডেটা দিয়ে দেবে, ঠিক আছে? বুঝতে পারছেন? এখন এখানে কেন দেখাচ্ছে না জানেন? কারণ আমি তো ওয়েবসাইটের ইউআরএল দিই না, রাইট? আপনি ওয়েবসাইটের ইউআরএল হ্যাঁ দেবেন, স্যার। স্টার্টে ক্লিক করবেন, দেন কি করবে স্ক্রিমিং ফ্রগ, ওই ওয়েবসাইটটা ক্রল করবে, ঠিক আছে? পুরো ক্রল করা শেষ হয়ে গেলে দেন আপনি আস্তে আস্তে ওভারভিউতে আসবেন। আসার পর একটু স্ক্রোল ডাউন করবেন, স্ক্রোল ডাউন করার পর এখানে পেজ টাইটেলস আছে, এই অপশানে আসবেন। দেন আপনি যেটা দেখতে চাচ্ছেন ওইটার উপর ক্লিক করবেন, ঠিক আছে? দেখেন আমি যদি মিসিং জি পেজ স্যার। টাইটেল দেখতে চাই, মিসিং এর উপর ক্লিক করব, এখানে আমাকে ডিটেলস শো করবে, ঠিক আছে? আর যদি আমি কন্টেন্টের ডুপ্লিকেট পেজ টাইটেলস আছে কিনা যদি সেটা দেখতে চাই, তো ডুপ্লিকেটের উপর ক্লিক স্যার করবেন, এখানে যদি শো একটা, করবে। হ্যাঁ, স্যার যদি যে কোনো একটা ওয়েবসাইটের ইউআরএল নিয়ে ওইখানে দেখাইতেন। এখানে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে, ধরেন আমি লিখলাম creativeitinstitute.com, এটাই লিখলাম, স্টার্ট। এই যেখানে ক্রল যখন 100% হয়ে যাবে, তারপর আস্তে আস্তে পেজ টাইটেলসের এখানে আসবেন। আসার পর যেটা চেক করতে চাচ্ছেন ওইটার উপর সিম্পলি ক্লিক করবেন। হ্যাঁ, যদি মিসিং পেজ টাইটেল দেখতে চান তাহলে মিসিংয়ের উপর ক্লিক করবেন, ডুপ্লিকেটটা দেখতে চাইলে ডুপ্লিকেট, ঠিক আছে না? তারপর দেখেন ওভার 60 ক্যারেক্টার্স নাকি বিলো 30 ক্যারেক্টার্স, মানে এটা হচ্ছে কিওয়ার্ড লেংথ। আমি বলেছিলাম না, মনে আছে, যে কিওয়ার্ড লেংথ কতটুকু হওয়া উচিত, একটা অপটিমাইজড কিওয়ার্ড বা অপটিমাইজড মেটা টাইটেল কত ক্যারেক্টারের হওয়া উচিত, 57, স্ট্যান্ডার্ড ক্যারেক্টার লিমিট 57, কত? 57, 57, 57, হ্যাঁ, 57 টু 65 ক্যারেক্টার, রাইট? 65। হ্যাঁ, জি ঠিক আছে না? ওকে, এই যে দেখেন আপনাকে এভাবে রেজাল্ট শো করবে, ঠিক আছে? আমি কি দেখতে চাচ্ছি, পেজ টাইটেলসের ডুপ্লিকেট টাইটেলগুলো, রাইট? এই যে দেখেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটেরই ডুপ্লিকেট পেজ টাইটেলগুলো আমাকে দেখাচ্ছে 5টা পেজে আছে, মানে একটা সেম টাইটেল 5টা পেজে আছে বা 5টা ওয়েব পেজে আছে, ঠিক আছে? ধরেন রেজিস্টার ফর ফ্রি সেমিনার, হ্যাঁ, ধরেন এই টাইটেলটা সেম টাইটেল, রাইট? এই সেম টাইটেল মূলত আপনার বাকি 4টা পেজে আছে, ঠিক আছে?
এভাবে জি স্যার। ডুপ্লিকেট পেজ টাইটেল বের করতে পারবেন? পারা যাবে? জি হ্যাঁ, স্যার। ওকে। যদি আমি জি স্যার। মিসিং টাইটেল বের করতে চাই, যে মূলত ওয়েবসাইটের কোন ওয়েব পেজে টাইটেলটা মিসিং আছে, তো মিসিং এর উপর ক্লিক করেন, এখানে আপনাকে ইউআরএলটা দেখায় দিবে। তার মানে এখানে দেখেন দেখাচ্ছে না, রিজনটা কি বলেন তো? স্টার্টে ক্লিক করেন নাই তো? না না না, স্টার্ট ওগুলা কমপ্লিট, এখানে কেন দেখাচ্ছে না? তাহলে মিসিং নাই। হ্যাঁ, তার মানে মিসিং নাই, মানে কোনোই ওয়েব পেজে, মানে ক্রিয়েটিভ আইডি ইনস্টিটিউটের ওয়েবসাইটের কোনো ওয়েব পেজে মিসিং কি নাই, টাইটেল নাই, ঠিক আছে? টাইটেল। হ্যাঁ, জি স্যার। তারপর দেখেন ওভার স্যার। অপটিমাইজড, ওভার 60 ক্যারেক্টার, মানে যেগুলো হ্যাঁ ওভার স্যার, এটা অপটিমাইজড, দেখার পরে না। আমরা হ্যাঁ স্যার, আপনি যে শিটটা দিছেন আমাদের, হ্যাঁ হ্যাঁ, ওইখানে কিভাবে মানে এটা ওইখানে, উপস্থাপনা করব? হ্যাঁ ওইখানে লিখবেন ধরেন 5 ডুপ্লিকেট টাইটেলস ফাউন্ড, ঠিক আছে? ঠিক আছে স্যার। আর যদি মিসিং থাকে তো লিখবেন যে যদি এখানে 4টা রেজাল্ট দেখায় তো লিখবেন 4 মিসিং টাইটেল ফাউন্ড ইন ইওর ওয়েবসাইট। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক ঠিক আছে আছে। স্যার। আর যদি আপনি ধরেন H1 ট্যাগ দেখতে চান, মানে ধরেন মেইন হেডিং ট্যাগ একটা কন্টেন্টে কয়বার থাকে? একবার থাকে, রাইট? ঠিক একবার, না? হ্যাঁ। তো যদি ওইটা দেখতে চান তো এই যে H1 এ চলে আসেন, H1 এ আসার পর এই যে ডুপ্লিকেটের উপর ক্লিক করবেন, এই যে দেখেন মেইন হেডিং ট্যাগ 3টা ওয়েব পেজে আছে। হ্যাঁ, তাহলে এটা কি নেগেটিভ না? থাকা যাবে না, জি ঠিক স্যার। আছে? হ্যাঁ, তারপর মিসিং দেখেন H1 ট্যাগ 2টা ওয়েব পেজে মিসিং আছে, রাইট? তারপর মাল্টিপল H1 ট্যাগ, এই যে মানে একটা কন্টেন্টে যদি মাল্টিপল H1 ট্যাগ থাকে সেটাও গুগল কি হিসেবে ধরবে? নেগেটিভ হিসেবে ধরবে, রাইট? ঠিক আছে না? তো দেখেন এখানে কোনো ইউআরএল শো করছে কোনো ওয়েব পেজের? শো না করে স্যার। নাই। তার মানে কি, যে কোনো ওয়েব পেজেই কি নাই, মাল্টিপল H1 ট্যাগ নাই। তার মানে এই দিক থেকে পজিটিভ পজিটিভ ভাইব একটা ক্রিয়েট হলো, রাইট? ঠিক আছে না? জি স্যার। এইভাবে প্রত্যেকটা বের করে নেবেন। যদি H2 এর দেখতে চান H2 এর বের করতে পারবেন। হ্যাঁ, মেটা ডেসক্রিপশনের দেখতে চান, ঠিক আছে? মিসিং মেটা ডেসক্রিপ, মানে ধরেন কোন কোন পেজে মেটা ডেসক্রিপশন মিসিং আছে, অথবা কোন কোন পেজে ডুপ্লিকেট হয়ে গিয়েছে, একটা মেটা ডেসক্রিপশন সেম টু সেম কোন কোন পেজে আছে, ঠিক না? ঠিক আছে, দেখে ফেলবেন। ঠিক হ্যাঁ, আছে স্যার। ওকে। তাহলে রেকর্ডটা আমি অফ করে দিয়ে দেন আপনাদেরকে রেকর্ড অ্যাড করে দেবো, ঠিক আছে? হ্যাঁ বলেন, কে ফারানা? ভাই আমি লিভ নিলাম। ওকে ওকে ওকে, রাজু ভাইয়া, তাহলে আপনার কোনো প্রবলেম নেই, রাইট? সবকিছু তো ক্লিয়ার? হ্যাঁ, প্রবলেম তো আসলে যতটুকু দরকার তো সলভ তো করেছি, হ্যাঁ, এখন দেখা যাক কাজ করে কতটুকু ঠিক পাওয়া আছে। যায়। মূলত ওই যে আপনার যে কোয়েশ্চেনটা ছিল যে দুইটা, ধরেন আপনার ওয়েবসাইটটা আছে, হ্যাঁ, দুইটা ওয়েবসাইট সেম টু সেম, ঠিক না? তো অবশ্যই কি করবেন, যে ক্যানোনিক্যাল ট্যাগ মেইন ওয়েবসাইটে বসাবেন। আর যদি আরেকটা ধরেন ওটা সাব ডোমেন না হয়, ওইটাও মেইন ডোমেন হয়, তো অবশ্যই কি করবেন, কন্টেন্টে ধরেন একটু ডিফারেন্সিয়েশনটা আনা ট্রাই করবেন, পার্থক্য, মাস্ট বি পার্থক্য আনবেন। হ্যাঁ, কন্টেন্টে অবশ্যই পার্থক্য আনতে হবে। হ্যাঁ, ধরেন একটা কন্টেন্ট সেম টু সেম ওয়েবসাইটে অবশ্যই যেন না থাকে, ঠিক আছে? ক্যানোনিক্যাল ট্যাগ, ওটাই হ্যাঁ, ক্যানোনিক্যাল বুঝতেছিলাম। ট্যাগ তো অবশ্যই বসাবেন, কিন্তু কন্টেন্টে অবশ্যই ডিফারেন্সিয়েশনটা রাখতে হবে, পার্থক্যটা রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে? বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক হবে। আর যদি সাব ডোমেনের আন্ডার হয় তাহলে প্রবলেম নাই, ক্যানোনিক্যাল ট্যাগ জাস্ট মেইন ডোমেনে থাকলো। আর ওইটা ধরেন যদি পায়, মানে না। মেটা বট, কি বলে, গুগলের বট যদি পায় তো ধরেন ওইটা কনসিডার করবে, কারণ তো মেইন ডোমেনের আন্ডারে আছে, ওইটা ধরেন প্রবলেম নেই। কিন্তু যদি সেম টু সেম ডোমেন হয়, দেন সেম টু সেম কন্টেন্ট যদি আপনার থাকে, তখন ধরেন প্রবলেম। হ্যাঁ, তখন অবশ্যই সেটা ওটা একটু করবেন, ঠিক কনফিউশন আছে? ছিলাম, এমনি মেইন ডোমেইনে ক্যানোনিক্যাল দিয়ে দিছি, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। বাট দুটো সাবডোমেইন তো দুটো সাবডোমেন না, লোকেশনে। হ্যাঁ, দেওয়ার দরকার না, ওইটা গুগল নিজেই বুঝবে, ঠিক আছে? কারণ মেইন ডোমেনের আন্ডারে আছে, তো ওইটা রিজন নাই। হ্যাঁ, ওকে, ঠিক আছে না? ওকে, বুঝতে পারছেন না? আর কোনো তো ধরেন প্রবলেম নেই? পারছি। ওকে, ঠিক আছে। না। আচ্ছা, ও আরেকটা জিনিস ভাই, লাস্ট অন, হ্যাঁ বলেন। যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আচ্ছা, এই যে আপনার যে লোকাল এসইও আর আমরা যে এসইও করছি, হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে কি অনেক ভেরিয়েশন আছে? লোকাল এসইও না হ্যাঁ, কারণ কি লোকাল এসইওর জন্য তো মনে হয় না অনেক মানে স্পেসিফিক কি কোনো কিছু এরকম স্টেপ আমার ইউজ করা দরকার? হ্যাঁ, লোকাল এসইও তো আলাদা, লোকাল এসইও হচ্ছে ধরেন আপনি একটা কিওয়ার্ড রিসার্চ করলেন, এখন ওই কিওয়ার্ডটা কেমন হতে পারে, ডেন্টাল ক্লিনিক সেন্টার নিয়ার মি, মানে আমার ধারে কাছে এমন ডেন্টাল ক্লিনিক সেন্টার আছে যেটা আপনি খুঁজতেছেন। হ্যাঁ, এটা কি হয়ে গেল, লোকাল এসইওর জন্য একটা কিওয়ার্ড হলো, রাইট? এখন এই কিওয়ার্ডটার উপর যদি আপনি কাজ করেন আর গুগল বিজনেস প্রোফাইল যদি ক্রিয়েট করেন, আপনার কি গুগল বিজনেস প্রোফাইল আছে?
আছে? গুগল বিজনেস প্রোফাইল আছে হ্যাঁ, ধরেন প্রতিষ্ঠানে না। হ্যাঁ, ধরেন প্রতিষ্ঠানের আছে, হ্যাঁ? এখন আপনি ওই লোকাল এসইওর জন্য লোকাল কিওয়ার্ড রিসার্চ করলেন, ঠিক আছে? হ্যাঁ? যেটা মূলত লোকেশনকে কি করে? টার্গেট করে, রাইট? তখন আপনি কি হ্যাঁ। করলেন? গুগল বিজনেস প্রোফাইলে অ্যাড করলেন, হ্যাঁ? সেভাবে অপটিমাইজ করলেন। একটু ওয়েবসাইটের ওয়েব পেজেও আপনি অ্যাড করলেন। অ্যাড করে লোকেশন ভালোভাবে দিয়ে অপটিমাইজ করলেন কন্টেন্টটা, হ্যাঁ? বেসিক্যালি সেটাই হচ্ছে লোকাল এসইও, বুঝতে পারছেন? মানে অনেকগুলো ওটাই এসইও এর ভ্যারিয়েশন আছে, যেমন এসইও কি, ফুল এসইও এর মধ্যে ধরেন ভ্যারিয়েশন কি কি আছে? অন পেজ এসইও আছে, হ্যাঁ? লোকাল এসইও আছে, টেকনিক্যাল এসইও আছে, হ্যাঁ? অন সাইট অপটিমাইজেশন আছে, ঠিক আছে? তারপর আবার অফ পেজ এসইও আছে, বা অফ পেজ এসইও কে অনেকে ব্যাকলিংক বলে, ঠিক আছে? বুঝতে পারছি? এইভাবে, হ্যাঁ, ঠিক আছে তাহলে। অ্যাকচুয়ালি আমার তো ম্যাক্সিমাম আসলে লোকাল এসইওর কাজ তো, হ্যাঁ 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 যার জন্য সমস্যা আপনি নেই, করতে লোকেশন ধরে ধরে অপটিমাইজ করবেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, ধরেন ঢাকার মধ্যে কেউ ক্লিনিক সেন্টার খুঁজতেছে, হ্যাঁ? তাহলে কেউ যদি লেখে সার্চ করে যে ক্লিনিক সেন্টার ইন ঢাকা, তখন আপনার ওয়েবসাইটটা আর আপনার জিএমবিটা যেন র্যাঙ্কে চলে আসে। যদি র্যাঙ্কে চলে আসে তার মানে আপনি লোকাল এসইও করতে সাকসেসফুল হবেন। ক্লিয়ার? ঠিক আছে না? বুঝতে পারছি। হ্যাঁ, হবে। হ্যাঁ, আর ইন্টারন্যাশনালি কারণ যদি করেন তাহলে লোকালের এটা জন্য লোকাল এসইওর মধ্যে পড়বে না। যদি ইন্টারন্যাশনালি কিওয়ার্ডটাকে র্যাঙ্কে আনতে চান, হ্যাঁ, যে না আমার প্রত্যেকটা দেশ থেকে যেন এই কিওয়ার্ডে কি আসে, ট্রাফিক আসে, মানে এই কিওয়ার্ডের উপর, ঠিক আছে? এই কিওয়ার্ডে যদি ক্লিক করে তো ধরেন আমার ওয়েব পেজে চলে আসলো, তখন ওইটা ধরেন এসইও হবে, নট লোকাল এসইও, ঠিক আছে? আর বুঝতে পেরেছি। তার মানে হয়ে গেছে। লোকাল এসইওর জন্য তার মানে আমার আসলে জাস্ট গুগল দেশ মাই দেশ, বিজনেসের উপর হ্যাঁ, একটু একটু জাস্ট জোর দিতে হবে ওটার জাস্ট উপর। কান্ট্রি ওয়াইজ, মানে হ্যাঁ। নিজের দেশেই করবেন আর কি, হুম। ঠিক আছে? আর ফারহানা আপু কি বলতেছিলেন আপনি? হ্যাঁ, তাহলে লিভ নিচ্ছি আমি ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই, আল্লাহ হাফেজ। আমরা নেক্সট ক্লাসে দেখা হবে, হ্যাঁ আমাদের হবে, ওকে। ঠিক আছে। এক্সাম করবে কোন ক্লাস স্প্যাম করতে? ফারহানা আপু কি বলতেছিলেন আপনি? আমার পায়ে কি পড়লো ওই পানি হয় ফারহানা আপু কোনো কোয়েরি ছিল? ডেসক্রিপশন হ্যাঁ হ্যাঁ জি স্যার হ্যাঁ, বলেন কি কোয়েরি ছিল? বলেন, কোনো কোয়েরি ছিল? হ্যালো হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আমাদের ক্লাস হয়ে যাওয়ার পর মেজাবিন আপু একটু মাইকটা মিউট করেন কাইন্ডলি। সেগুলো পড়ার শেষ আমার। শেষ। হ্যাঁ। তারপরে আমি প্রজেক্টে করি তখন আমার মিসিং হ্যাঁ, মেটাটাইপ ডেসক্রিপশনে দেখা যায় যে 95টা আসে, তো তখন আমি কি করব? তারপর ডুপ্লিকেটও আসে এরকম কি আসে? 95 কি আসে? মানে লিঙ্ক 95টা দেয় আর কি। 95 কি? মানে যখন আমি মেটা ডেসক্রিপশন যখন ওই যে ব্লগ দিয়ে চেক করি না হ্যাঁ তখন হ্যাঁ, এই যে মেটা ডেসক্রিপশন, রাইট? ওভার 155 ক্যারেক্টার, বিলো 70 ক্যারেক্টার, এটা বোঝাচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, তো এটা এটা হ্যাঁ, ফারহানা আপু বলেন। যখন মিসিংটা দেই না তখন 95টা লিংক আসে, ডুপ্লিকেটে দিলে আসে 35টা। এই যে এভাবে এভাবে আসে, রাইট? ডুপ্লিকেটে দিলে কি আসে? 35টা আসে, এমন কিছু। হ্যাঁ, তো লিখবেন যে আপনি যে 35 ডুপ্লিকেট মেটার ডেসক্রিপশন ফাউন্ড ইন ইওর ওয়েবসাইট, এভাবে লিখবেন। আর যদি মিসিং দেখায় তো লিখবেন যে ধরেন 10টা মিসিং আছে ওই ওয়েবসাইটে, তো লিখবেন 10 মিসিং মেটার ডেসক্রিপশন ফাউন্ড ইন ইওর ওয়েবসাইট, ঠিক আছে? এভাবে লিখে দেবেন, হ্যাঁ? পারা যাবে? পারা যাবে? আচ্ছা মানে এই দুইটা আমার হলো সমস্যা, পেজ টাইটেলে কোনো ডুপ্লিকেট নাই, মিসিং নাই, আর মেটা ডেসক্রিপশনে আছে যে 35টা 95টা, মানে এই দুইটাই আমার আচ্ছা আচ্ছা বুঝতে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এছাড়া আর কোনো প্রবলেম নাই তো? না স্যার, না। ওকে, ঠিক আছে, তাহলে আপনি লিভ, তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করি, কি বলেন? আমার পোর্টালে গেলে তখন ওই যে 24/7 এটা তো কই নাই এখনো। 24/7 এ নাই এমন কিছু? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সাপোর্টে গেলে দেখায় না যখন স্টুডেন্ট আইটিতে যাই। আচ্ছা, ওকে। হ্যাঁ, কি জানি প্রবলেমটা বলতেছিলেন, আমি একটু অন্য কিছু ব্যস্ত ছি। আর কোনো প্রবলেম আছে আপনার? না না, আর কোনো নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আমরা এখানে শেষ করি, হ্যাঁ? আল্লাহ হাফেজ, ভালোভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? কোনো কোয়েরিজ থাকলে এভাবে আস্ক করে নিন, ঠিক আছে? আর ক্লাস রেকর্ডটা প্রোভাইড করে দেবো, হ্যাঁ? আমি আজকে অ্যাড করে দেবো, হ্যাঁ? মানে অ্যাসাইনমেন্ট ফাইনাল পরীক্ষা তো।
তাহলে লিভ নেই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।